আসসালামু আলাইকুম প্রিয় আপুরা। হচ্ছে আমাদের আজকে লং ব্যাচের রিভিউ এক্সাম 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপুরা হচ্ছে কেমন আছেন সেটা আগে শুনি, এরপরে হচ্ছে পরীক্ষা দিয়েছেন কিনা, এরপরে আমরা পরীক্ষার ইয়েতে যাব। এখন আপু আছেন, মনোরমা আপু আছেন, আর আপু যারা জয়েন করবেন সবাই হচ্ছে আশা করি ক্লাসটা আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এবং দেন নাই এবং সবাই হচ্ছে ক্লাসটা দেখে নেবেন, কিছুটা হলেও আপনাদের হচ্ছে হেল্প হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে আমাদের এসবিএ দিয়ে শুরু করি। আমরা সবসময় যেটা করি আর কি, এসবিএ দিয়ে শুরু করি, যেহেতু এসবিএটা আমাদের অনেকগুলো আজকে হচ্ছে 25টা। প্রথমে আমি শুনতে চাচ্ছি যে হচ্ছে যে আপুরা আছেন, অনলাইনে আছেন, কোশ্চেন কেমন হয়েছে, মানে আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হয়েছে নাকি হচ্ছে এভারেজ অ্যান্সার করার মতো এরকম ছিল, সেটা আগে একটু শুনি। মনোরমা আপু কে আছেন? আপু, আমি পরীক্ষা শেষ করতে পারিনি, তবে প্রশ্ন খুব বেশি কঠিন হয়নি। পরীক্ষা মানে টাইম ছিল না এরকম? না না, মানে একটু বাকি আছে, আমি পাঠাবো খাতা করে। আচ্ছা, ও আচ্ছা, মানে পরীক্ষা শেষ করতে পারেন নাই, ঠিক আছে। আচ্ছা, অসুবিধা নাই আপু, শেষ করে পাঠিয়ে দিবেন, কারণ আমি এবার হচ্ছে একটু সব ক্লাসটা একটু আর্লি নিয়েছি, আমার সামনে একটু পরীক্ষা আছে, তো যার জন্য আসলে আপনাদের খাতাটা আমি দেখে দিব, এই জন্য ক্লাসটা একটু খুব দ্রুতই নিয়েছি। কালকে মনে হয় পরীক্ষা ছিল, তাই না? কালকে পরীক্ষা ছিল, তো আপনারা হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিবেন। আর হচ্ছে চেষ্টা করবেন যে বাসায় বসে পরীক্ষা দিলেও যেন আমরা হচ্ছে একটু টাইম ম্যানেজমেন্টটা করি, যে আমি বাসায় বসে দিচ্ছি তার মানে কিন্তু এই না যে আমি আমার ইচ্ছা মতন পরীক্ষা দিব, এরকম যেন না হয়। হ্যাঁ, আমরা একটু টাইম ম্যানেজমেন্ট করেই বাসায় বসে পরীক্ষা দিব আর কি। টোটাল কতক্ষণ সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে? আপু, আমাদের হচ্ছে এখানে বিসিপিএস এর পরীক্ষার সময় থাকে সম্ভবত 3 ঘন্টা। 3 ঘন্টা পরীক্ষা থাকে। তো আমরা এখানে হচ্ছে আপনারা ওভাবে ভাগ করব, যে আমরা যেহেতু 25 হচ্ছে এসবিএ দিয়েছি, আর হচ্ছে কয়টা দিয়েছি, এটা হচ্ছে 8টা হচ্ছে এসবিএ এসিকিউ, আর 2টা দিয়েছিলাম হচ্ছে অসপি। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, এখানে ওরা কি দিচ্ছে 30 টাইম অ্যালাউড 30 মিনিটস, অল কোশ্চেন ক্যারি ইকুয়াল মার্কস। 30 মিনিট তো পরীক্ষা হওয়ার কথা না, 30 মিনিট হওয়ার কথা না, আর একটু বেশি টাইম হওয়ার কথা। ওরা আপনাদের কি বলেছে কত মিনিটের মধ্যে শেষ করতে হবে? আবার এখানে তো কিছু লেখা নাই। হ্যাঁ, এখানে লেখা আছে টাইম অ্যালাউড 30 মিনিটস, কিন্তু 30 মিনিটস কিভাবে হয়? 30 মিনিটস হওয়ার কথা না। এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে আপনাদের হবে 25টার জন্য হবে হচ্ছে আপনাদের 1 ঘন্টা 40 মিনিটের অর্ধেক কত হয়? এদিকে হচ্ছে 30 মিনিট আর 20 মিনিট। হ্যাঁ, 30 40 50, 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে আপনার এসবি এর জন্য। মানে আমি যদি বিসিপিএস এর হিসাব করি, 1 ঘন্টা মানে 25টা এসবি, আমাদের বিসিপিএস তো 50টা এসবি থাকে, আমি যেহেতু এখানে 25টা দিয়েছি, তাহলে হচ্ছে আপনাদের ওই 1 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। 1 ঘন্টা 40 মিনিট আমি তার অর্ধেক, আর এখানে যেহেতু 8টা এসিকিউ, 2টা কোশ্চেন ধরেন, 2টা কোশ্চেনের জন্য আমাদের মোটামুটি 1.5 ঘন্টা। এত তো আমরা হচ্ছে দিব না, যেহেতু অসপিও আছে, তো মোটামুটি 1.5 ঘন্টার পরীক্ষা আপনাদের আজকে ছিল, 1.5 ঘন্টার মতো, ঠিক আছে। এখানে 30 মিনিটস কেন দিয়েছে আমি জানি না, টাইম ম্যানেজমেন্ট আসলে ওরা ইয়ে করে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই, আমি তারপরে জেনে নিব যে ওরা রিভিউ এক্সামে টাইমটা কত দেয়, ঠিক আছে। আমরা হচ্ছে কোশ্চেনে যাই আপু। হ্যাঁ, আপনি মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে দেখেন তো লেখা শেষ করতে পারেন কিনা, ঠিক আছে আপু? জি আপু। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে দেখেন যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ যখন আমার কাছে একটা পেশেন্ট আসবে, ডায়াবেটিস ছিল আগে থেকে একটা পেশেন্টের, তো সেই পেশেন্টের ক্ষেত্রে কিছু এখানে অপশনস দেওয়া আছে।
তো আমরা হচ্ছে এখান থেকে কোনটা নিব? আমরা তো 1000 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড দিই না, তাই না? আমরা হচ্ছে 5 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড, 5 মাইক্রোগ্রামে কিন্তু হাই ডোজ, আর 4 মাইক্রোগ্রাম যেটা সেটা হচ্ছে লো ডোজ। হ্যাঁ, আমরা হচ্ছে কিন্তু 5 মাইক্রোগ্রাম হচ্ছে দিই। অনেক বই আপনারা পাবেন যে 4 মাইক্রোগ্রাম, এটাও কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আর আমরা যেটা 5 মাইক্রোগ্রাম দিই, কারণ আমাদের একটা ট্যাবলেটে হচ্ছে 5 মাইক্রোগ্রাম থাকে, তো ওইটাকে বলা হয় হচ্ছে হাই ডোজ ফলিক অ্যাসিড। তো আমাদের এখানে 1000 মাইক্রোগ্রামের কথা বলছে, সো এটা ফলস। আর স্ট্যাটিন শুড বি স্টার্টেড টু লোয়ার লিপিড লেভেল। আমরা ডায়াবেটিস ম্যানিটাস থাকবে দেখে যে তাকে আমরা স্ট্যাটিন শুরু করব, এরকম না। হ্যাঁ, আর হচ্ছে হিমোগ্লোবিন এওয়ানসি আমরা হচ্ছে এভরি 6 উইকসে করব। এটাই হচ্ছে ট্রু, কারণ এভরি 6 উইকসে আমরা যেটা করি, যে আমাদের ক্ষেত্রে যেটা করি, যে যাদের প্রি এক্সিস্টিং ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস যেটা থাকে, তো আমরা তাদের ক্ষেত্রে হচ্ছে ইন এভরি ট্রাইমেস্টারে হচ্ছে ইয়ে করি, হিমোগ্লোবিন এওয়ানসি করি। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু এটা তো আসলে একটা ওভারঅল, হ্যাঁ, হচ্ছে সবার জন্য। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন থেকে দেওয়া। তো এখানে হচ্ছে আমরা হিমোগ্লোবিন এওয়ানসিটা হচ্ছে 6 উইকস পর পর হচ্ছে করা নিয়ম, ঠিক আছে? তো এটাই আমরা করব। শি শুড বি ডিসকারেজড টু হ্যাভ প্রেগনেন্সি হিমোগ্লোবিন লেভেল লেস দেন হচ্ছে 8%। হিমোগ্লোবিন এওয়ানসি হচ্ছে নর্মালি তো আমরা বলি যে 5.6 এর যদি হচ্ছে নিচে থাকে, তাহলে আমরা প্রেগনেন্সিকে এনকারেজ করি। আর হচ্ছে মেটফর্মিন শুড বি স্টপ প্রায়ার টু দ্য কনসেপশন, এটা কখনোই আমরা করবো না। কারণ হচ্ছে মেটফর্মিনটা, কেউ যদি মেটফর্মিনে সে হচ্ছে কন্ট্রোলে থাকে, আগে থেকে পেয়ে থাকে, আমরা প্রেগনেন্সিতে চেষ্টা করি মেটফর্মিনটা, এখন ম্যাডামরা যেটা বলছেন যে স্টার্ট না করতে, কিন্তু কেউ যদি আগে থেকে এটা পেয়ে থাকে, তাকে আমরা হচ্ছে বন্ধ করবো না। হ্যাঁ, এরকম একটা ইয়ে আছে। তো আমাদের এখানে অ্যান্সারটা ছিল হিমোগ্লোবিন এওয়ানসি শুড বি ডান এভরি 6 উইকস, ঠিক আছে? তো আমাদের এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার ছিল। আচ্ছা, আপু তাহলে কি হিমোগ্লোবিন এওয়ানসি যেটা, এটা লেস দেন 5.6 হবে নাকি 6.5 দেওয়া আছে না কোথাও? এটা সম্ভবত 5.8 আপু, একটু শিওর হয়ে নিয়েন। আচ্ছা, হ্যাঁ, একটু শিওর হয়ে নিয়েন। আমার জি। যতটুকু মনে পড়ে যে 5.8। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যাক্টরস প্রিডিসপোজিং টু পোস্টপার্টাম হেমোরেজ। হ্যাঁ, দেখেন যে পোস্টপার্টাম হেমোরেজের জন্য কিন্তু আমরা জানি যে যখন হচ্ছে ইয়া হবে, যে অ্যাটনিক ইউটেরাস বা হচ্ছে যখন ইউটেরাসের সারফেস এরিয়াটা অনেক বেশি থাকবে, তখন কিন্তু আমরা হচ্ছে প্রেডিক্ট করি যে তার পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার একটা চান্স থাকে। তাহলে দেখেন যেখানে যদি মাল্টিপল প্রেগনেন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু ইউটেরাসের সারফেস এরিয়াটা অনেক বেশি থাকে, তো যার জন্য অ্যাটনিসিটিটা ডেভেলপ করার চান্সটা এখানে বেশি থাকে। সো এর জন্য হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার চান্সটা বেশি থাকে। প্লাসেন্টা প্রিভিয়াতেও কিন্তু সেম, যেহেতু এখানে প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে থাকে, প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে থাকে, এবং লোয়ার সেগমেন্টে থাকলে কিন্তু এখানে দেখা যায় যে ইউটেরাসটা কন্ট্রাক্ট করতে পারে না ঠিক মতো, এখানে যেহেতু মাসেল পোর্শনটা কম থাকে নিচের দিকে, সো তখন হচ্ছে প্লাসেন্টাল প্রিভিয়াতে পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার চান্সটা থাকে, এটা আমরা সবাই জানি। যাদের অ্যান্টিপার্টাম হেমোরেজ থাকে তাদেরও এরকম একটা অ্যাটমিসিটি হওয়ার টেন্ডেন্সি থাকে, যার জন্য হচ্ছে তাদেরও পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। পলিহাইড্রামনিয়াসের সেম জিনিস, যে এখানেও সারফেস এরিয়াটা অনেক বেশি থাকে, তো যার জন্য হচ্ছে হঠাৎ করে যদি সাডেন গাশ অফ ফ্লুইড, পলিহাইড্রামনিয়াসিস যেটা হয় যে প্রম্পট ডেভেলপ হয় খুব বেশি, তখন দেখা যায় যে হুট করেই তাদের একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হয়। তো ওই ইউটেরাস গুলাই যেহেতু সার্ফেস এরিয়াটা বেশি থাকে, তখন হচ্ছে দেখা যায় যে অ্যাটমিসিটি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এখানে কিন্তু সবগুলো কন্ডিশনেই দেখা যাচ্ছে যে আমাদের পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, যার জন্য আমাদের অ্যান্সারটা ছিল ই, ঠিক আছে? তাহলে আপনারা যখন হচ্ছে এসবিএ পড়ার উদ্দেশ্য কিন্তু আমার কোনটা অ্যান্সার হচ্ছে ট্রু হলো, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এভাবে পড়ার নিয়ম না। তো এসবিএ পড়ার সিস্টেমটা হচ্ছে আমার কোন অ্যান্সারটা কেন হলো না, তার এক্সপ্লানেশনটা কি, এভাবে কিন্তু একটু পড়া। তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু একই হচ্ছে কোশ্চেনের সাথে অনেকগুলো কোশ্চেন পড়া আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে করে আমরা একটু কোরিলেট করে পড়ার চেষ্টা করব, তাহলে অনেকগুলো এক্সপ্লানেশন আমরা হচ্ছে জানতে পারবো। দেখা যাবে আপনার এখান থেকে এসে কেউ লেখাটাও অনেক সময় আপনি লিখতে পারবেন, কারণ আমাদের এসে কিন্তু এখন ছোট ছোট কোশ্চেন আপনাকে এখানে দিয়ে দিল যে পলিহাইড্রামিয়াস বা মাল্টিপল প্রেগনেন্সি, এখানে হচ্ছে কিভাবে পোস্টপার্টাম হেমোরেজ মানে মেকানিজমটা জানতে চাইলো, তখন কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য এসে কেউ এসবিএ পড়ার উদ্দেশ্য হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস কেন হলো, এবং পোস্ট গ্রাজুয়েশন আমরা সবাই জানি যে কেন কেন কেন
এই কেনর অ্যান্সারটা যে ভালো দিতে পারবে সে কিন্তু আমরা আলটিমেটলি সেখান থেকে উঠে আসতে পারবো। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের রিটেন হোক, সেটা হচ্ছে ভাইভা হোক, সেটা ডিফেন্স হোক, কেস হচ্ছে ডিফেন্স হোক, সব জায়গা থেকে আমরা কিন্তু হচ্ছে ওভারকাম করে আসতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন যে প্রাইমারি গ্রাভিটা 13 উইকস অফ জেস্টেশন কাম টু রুটিন অ্যান্টিনেটাল চেকআপ ইনফর্ম দ্যাট হার নেইবার হ্যাভ চিকেন পক্স, মানে হচ্ছে তার আশেপাশে একজনের চিকেন পক্স হয়েছে এবং আর ভেরিসেরা জোস্টার ইমিউনোগ্লোবিন জি ইজ পজিটিভ, কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং অ্যাডভাইসেস। হ্যাঁ, এখন দেখেন যে হচ্ছে চিকেন পক্স কিন্তু আমরা জানি কি যে এটা হচ্ছে একটা লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, তাই না? এটা আমরা প্রেগনেন্সিতে অবশ্যই দিব না, এবং ইমিউনোগ্লোবিন জি যাদের প্রেজেন্ট আছে এটা কিন্তু আগে থেকেই সে ইনফেক্টেড ছিল, তার একটা অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তাহলে আমরা দেখি যে এখানে হচ্ছে অ্যান্সারটা কি হয়। চিকেন পক্স ইজ নট এ কন্টাজিয়াস ডিজিজ, শি ইজ ইমিউন টু চিকেন পক্স, সো নো অ্যাকশন নিড টু টেক। এটাই বললাম যে সে হচ্ছে ইমিউন চিকেন পক্স এর কিন্তু একটা তার অ্যান্টিজেন ঢুকেছিল আগে। হ্যাঁ, তার যেহেতু একটা নেইবার হচ্ছে অ্যাফেক্টেড ছিল, তার অ্যান্টিজেন ঢুকেছিল দেখেই কিন্তু তার অ্যান্টিবডি একটা তৈরি হয়ে আছে। তো এটা কিন্তু আরো প্রোটেক্টিভ, তাই না? এই জন্য আমার হচ্ছে প্রেগনেন্সিতে আর তার কিছু করার দরকার নেই। এই জন্যই অ্যান্সারটা ছিল বি, যে শি ইজ ইমিউন টু চিকেন পক্স, সো নো অ্যাকশন নিড টু টেক। আর বাকিগুলো কিন্তু সবই দেখবেন যে she should not attend hospital as she may infect other patient। হ্যাঁ, এগুলো একটাও হবে না আসলে। আচ্ছা, এরপরে যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই, আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই বলবেন, আমি যতটুকু পারি আমি চেষ্টা করব হচ্ছে এক্সপ্লানেশনটা দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি হচ্ছে প্রাইমারি গ্রাভিটা 36 উইকস প্রেজেন্টেড উইথ পারভিজেনাল ব্লিডিং, মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। তাহলে দেখেন যে 36 উইকসে যখন আমার একটা পেশেন্ট ব্লিডিং নিয়ে আসবে তখন আমরা কি চিন্তা করি? আমরা কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই বলে দেয় নাই, হ্যাঁ, যে তার হচ্ছে পেটে ব্যথা আছে, তার বাচ্চা নড়াচড়া করছে না, বা আদার কোনো ফাইন্ডিংস দেয় নাই, জাস্ট ব্লিডিং নিয়ে আসছে। এখানে অ্যাব্রপশন পার্সেন্টটা চিন্তা করার কোনো স্কোপ নাই, কারণ এখানে যদি অ্যাব্রপশন পার্সেন্টটা অ্যান্সার হতো তাহলে কিন্তু এখানে আরো অনেক কিছু দিত, যে পেশেন্টের হচ্ছে পেটে ব্যথা, পেটটা হচ্ছে ওডি হার্ট কন্ট্রাক্টেড, বা হচ্ছে অনেক সিভিয়ার পেইন, পেশেন্ট রেস্টলেস মানে অবস্থা, এরকম এত বেশি ব্লিডিং থাকে প্লাসেন্টা প্রিভিয়াতে, পেশেন্ট খুবই রেস্টলেস থাকে। হ্যাঁ, তো এরকম একটা সিনারিও দেওয়া থাকতো এব্রাপশন প্লাসেন্টাতে, তো এরকম কিছুই দেওয়া নাই, শুধুমাত্র পারভিজেনাল ব্লিডিং। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে করবো যে প্লাসেন্টা প্রিভিয়াটাই, হ্যাঁ, যে পেইনলেস কজলেস রিকারেন্ট আমরা যেটা জানি। তারপরে হচ্ছে পারভেজেনাল ব্লিডিং এর সাথে প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেনের কোনো সম্পর্ক নাই। পিটাম লেবার এটা হতে পারে, কিন্তু এর সাথে আপনাকে আরো কিছু দিত, হ্যাঁ, যদি অ্যান্সারটা এটা হতো যে এতক্ষণ ধরে তার লেবার পেইন স্টার্ট হয়েছে, বা এই সময় এরকম কিছু কথাবার্তা দিয়ে আরো কিছু সিনারিও দিতে পারে। ভাষা প্রিভিয়া তো হবে না। সো হচ্ছে এখানে প্লাসেন্টা প্রিভিয়াটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, মানে জাস্ট ক্লিন কাট একটা পারভেজেনাল ব্লিডিং নিয়ে আসছে। আচ্ছা, এরপরে যদি আমি নেক্সট কোশ্চেনে যাই, দেখেন যে 25 ইয়ার্স ওল্ড নারী প্যারাস প্রেজেন্টেড উইথ মেনোরেজিয়া। 25 ইয়ার্স, হ্যাঁ, মেনোরেজিয়া নিয়ে আসছে। আচ্ছা, এরপরে তাহলে হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট শুড বি হচ্ছে, তার জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা হচ্ছে কি হবে? আমরা প্রথমে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, কিছু যদি আমরা খুঁজে না পাই, আমরা কিন্তু ফার্স্ট একটা ইনভেস্টিগেশন করি কি আল্ট্রাসোনোগ্রাম। তার যদি কোনো প্যাথোলজি আমরা না পাই, এখানে কিন্তু কোনো প্যাথোলজির কথা উল্লেখ করেও নাই। হ্যাঁ, ক্লিন কাট একটা মেনোরেজিয়া, নারী প্যারার মেনোরেজিয়া না, এখানে আসলে ডিসমেনোরিয়া হবে। আপনারা পরীক্ষা দেওয়ার সময় কি এটা করছেন, মানে ফেস করার তো কথা। 25 ইয়ার্স নারী প্যারা মেনোরেজিয়া ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। হ্যাঁ, এখানে যদি অ্যান্সারটা হচ্ছে হয়, তাহলে এটা হচ্ছে কোশ্চেনটা হবে ডিসমেনোরিয়া। এটা একটু মিস্টেক হয়তো হয়েছে। এটা হচ্ছে যদি ডিসমেনোরিয়া হয় তাহলে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে হবে। আর যদি মেনোরেজিয়া হয়, খুব বেশি মেনোরেজিয়া হয়, তাহলে হচ্ছে অ্যান্সারটা সি হবে। এখানে কিন্তু একটু ঝামেলা আছে। মনোরমা আপু, আপনি মনে হয় আছেন শুধু অনলাইনে? জি আপু। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার সময় একটু ফেস করার কথা, কারণ যেহেতু এখানে মেনোরেজিয়া দেওয়া আছে, মেনোরেজিয়া যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যেহেতু 25 ইয়ার্স, তাহলে আমরা হচ্ছে ওকে
অনেকগুলো অপশনস কিন্তু এখানে, যে প্রজেস্টেরন অনলি পিল, হচ্ছে আমরা মেনোরেজিয়া বন্ধ করার জন্য আমরা হচ্ছে এটা আমরা দিব না, এলএনজাইএস তো দিবই না, ওসিপিও দিব না। একটা হচ্ছে যদি আমরা সবকিছু ফেল করে আমরা লাস্ট অপশনে গিয়ে কিন্তু আমরা হচ্ছে যেটা পিউবার্টি মেনোরেজিয়ার ক্ষেত্রে করি সেটা একটা অপশন আসতে পারে। কিন্তু এখানে হচ্ছে একটু কোশ্চেনে ভুল আছে, এখানে ডিসমেনোরিয়া হবে আপু। হ্যাঁ, এখানে ডিসমেনোরিয়া হবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে এনএসএআইট। আমরা হচ্ছে ব্যথার জন্য অবশ্যই এনএসএআইট হচ্ছে তাকে দিতে পারি। তাহলে এটা একটু কারেকশন করে নিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। 29 years old presented with dysmenorrhea, ultrasonogram suggested 4 centimeter ovarian cyst. Rest of findings are normal. What are the appropriate management? আচ্ছা, এটা আপু বলেন তো এটার অ্যান্সারটা কি হবে? আপু এই যে রিএশিওর এন্ড ডিসচার্জ ওইটাই হবে, কারণ সাইজটা তো অনেক ছোট। হ্যাঁ, সাইজটা যেহেতু অনেক ছোট, আমরা কিন্তু লেস দেন 8 সেন্টিমিটার হলেও যদি টিউমার মার্কার ভালো থাকে আমরা কিন্তু কিছুই করি না। ঠিক আছে, লেস দেন 3 সেন্টিমিটার হলে তো আমরা কিছুই করি না, 6 মান্থলি আমরা ফলো আপ করি অথবা 4 মান্থলি ফলো আপ করি। আর যদি হচ্ছে 8 সেন্টিমিটারের কম হয়, তখন যদি হচ্ছে ওভারিয়ান টিউমার মার্কার যদি ভালো থাকে, মানে টিউমার মার্কার যদি ভালো থাকে, তখন কিন্তু আমরা হচ্ছে কি করি, জাস্ট তাকে ফলো আপে রাখি। হ্যাঁ, আর যদি 8 সেন্টিমিটারের বেশি হয় এবং 8 সেন্টিমিটারের নিচে যদি টিউমার মার্কার গুলা একটু হাই আসে, তখন কিন্তু আমরা এটা অপারেশন করে ফেলি। তাহলে এখানে যেহেতু 4 সেন্টিমিটার এবং তার শুধুমাত্র ডিসমেনোরিয়া আছে, তাহলে কিন্তু আমরা রিয়াশিও এবং হচ্ছে তাকে আমরা ডিসচার্জ দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট হচ্ছে পেইন কিলার বা হচ্ছে এনএসআইড দিয়ে আমরা হচ্ছে ডিসচার্জ দিয়ে দিব রিয়াশিও। আচ্ছা, এরপরে আপু হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আপু আপু যদি হচ্ছে 8 সেন্টিমিটার বেশি কিন্তু হচ্ছে আপনার টিউমার মার্কার ভালো, তাহলে এটাকে কি ফলো আপে রাখবো শুধু? হ্যাঁ, 8 সেন্টিমিটারের নিচে হলে টিউমার মার্কার ভালো থাকলে তাকে আমরা ফলো আপে রাখবো। আচ্ছা, আর যদি 8 সেন্টিমিটার কম কিন্তু টিউমার মার্কার খারাপ, তাহলে অপারেশন করবো? হ্যাঁ, টিউমার মার্কার যদি হাই আসে তখন আমরা অপারেশন করবো। কারণ কিছু কিছু স্পেসিফিক টিউমারের জন্য, যেহেতু 29 ইয়ার্স, ওর বয়সও তো বেশি না, তাই না? যদি টিউমার মার্কার খারাপ আসে তখন দেখা যায় যে এগুলা টিউমারটা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় কম এজে, ওভারিয়ান টিউমার, তখন আমরা হচ্ছে অপারেশন করে ফেলি। আচ্ছা, এরপরে 45 years old প্রিমেনোপোজাল ওমেন প্রেজেন্টেড উইথ ভেজাইনাল ব্লিডিং। হ্যাঁ, দেখেন যে প্রিমেনোপোজাল ওমেন মানে তার এখনো মেনোপোজ হয়নি, সে ভেজাইনাল ব্লিডিং নিয়ে আসছে। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমরা হচ্ছে এন্ডোমেটাল বায়োপসি নিয়েছি। তারপরে যখন হিস্টোপ্যাথোলজিক্যাল আমরা এক্সামিনেশন করেছি তখন আমরা কি দেখছি, সিম্পল হাইপারপ্লাসিয়া। হ্যাঁ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি? তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু অনেক কিছু চিন্তা করতে হবে। হ্যাঁ, তার কিন্তু প্রিমেনোপোজাল কথাটা বলেছে। আমি কি এই অনেককেই দেখবেন যে হচ্ছে যখন প্রাইভেট প্র্যাকটিস করতে যাবেন যে এরকম একটা এজে আসছে, সে ব্লিডিং নিয়ে আসছে, আমি তার ইউটেরাসটা রাখার দরকার কি, তাই না? এরকম তখন কিন্তু অনেকে হিস্টেক্টমি করে ফেলবে এবং আমাদের মনের মধ্যেও চিন্তা আসবে, ওর তো মেনোপোজ হয়ে গেছে, আমি ইউটেরাসটা রেখে কি করব। এরকম না, হিস্টেক্টমি, কারণ একটা অপারেশনে যাওয়ার আগে আমাদের অনেক কিছু চিন্তা করতে হবে, তাই না? একটা অপারেশনে হ্যাজার্ড আছে, তার পোস্ট অপারেটিভ কিছু হ্যাজার্ড আছে, এগুলো কিন্তু খুবই ডিসকারেজ করা হয় এখন। এজন্য আমরা হচ্ছে হিস্টেক্টমির অপশনে আমরা যাব না। তারপরে হচ্ছে এইচআরটি উইথ, কারণ তার যেহেতু মেনোপজি হয় না, আমি এইচআরটি তে অবশ্যই যাব না। তারপরে হচ্ছে নো ট্রিটমেন্ট, এখানে কোনো ট্রিটমেন্টই লাগবে না এরকমও কিছু না, আলট্রাসোনোগ্রাম 6 মান্থ পরে করবো এরকমও কিছু না। কারণ হচ্ছে যেহেতু প্রিমেনোপোজাল একটা ওমেন, সে ভেজানাল ব্লিডিং নিয়ে আসছে। সিম্পল হাইপারপ্লাসিয়া, সিম্পল হাইপারপ্লাসিয়া ক্ষেত্রে এখন হচ্ছে যেটা বলে, এই যে দেখেন যে 45 ইয়ার্স, ওর কিন্তু কয়দিন পরেই মেনোপোজ হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা যদি একটা লং টার্ম একটা হচ্ছে যেমন এলএনজি আইএস দেই, এটা যেহেতু 5 বছর পর্যন্ত প্রোটেকশন দিবে, তাহলে দেখেন যে ও কিন্তু 5 বছর পরে ঠিক মেনোপজে চলে যাবে, তাই না? তখন কিন্তু তার ভেজানা ব্লিডিংও আর থাকবে না। তখন হচ্ছে কি হবে, ও মেনোপজে চলে গেলে অটোমেটিক তার হচ্ছে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, তখন আমি হচ্ছে তার এলএনজি আইএসটা খুলে দিব, তাই না? এলএনজিআরএসটা খুলে দেওয়ার পরে এরপরে হচ্ছে তাকে আমি তো অবশ্যই ফলো আপে রাখবো, ফলো আপে সে থাকবে। কিন্তু সে কি থেকে বেঁচে গেল, সে হচ্ছে তার একটা অপারেশনের হ্যাজার্ড থেকে বেঁচে গেল, পোস্ট অপারেটিভের কত কমপ্লিকেশন সেগুলো থেকে সে বেঁচে গেল, এবং তার যে সাইকোলজিক্যাল একটা ট্রমা যে আমার ভিতরে একটা অর্গান নাই। অনেক পেশেন্ট দেখবেন যে হিস্টেক্টমি করার পরে কিন্তু
অ্যান্টিসাইকোটিক খাওয়া লাগে বা অ্যান্টি ডিপ্রেশন সে নেয়, কারণ হচ্ছে তার সবসময় একটা ইয়ে থাকে যে আমার ভিতরে একটা অর্গান নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলোর হ্যাজার্ড থেকে সে হচ্ছে বেঁচে যাবে। সো এখন হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে এলএনজি আইওএসটা আমরা হচ্ছে প্রিফার করি। তো আমাদের অ্যান্সারটা এটাই হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন দেখেন যে ইন এ প্রেগনেন্ট ওম্যান উইথ ডায়াবেটিস মেলাইটাস, তার মানে কি তার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অথবা ডিআইপি, টার্গেট লেভেল অফ হিমোগ্লোবিন A1C শুড বি বিলো হট লেভেল। আচ্ছা 6.5, তাহলে আপু ঠিকই বলেছিলেন যে 6.5 এর নিচে হচ্ছে আমরা রাখবো। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি একটু দেখবো যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ মনে হয় একটু লেভেলটা একটু অন্যরকম কিনা, আমি একটু দেখে আপনাদের যদি নেক্সট ক্লাস কোনোটা থাকে আমি হচ্ছে আপনাদের বলে দিব। তাহলে হচ্ছে কারো যদি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকে, তাহলে আমরা অবশ্যই এই যে প্রত্যেকটা ট্রাইমেস্টারে বা 6 উইকস পর পর আমরা যাদেরকে হিমোগ্লোবিন A1C রাখি, আমি কিন্তু তাদেরকে 6.5 মানে টার্গেট ভ্যালুই হচ্ছে আমাদের 6.5 এর নিচে রাখতে হবে। আর প্রি কনসেপশনে কত এটা আমি আপনাদের জানাবো, আর অথবা আপনারা একটু দেখে নিন। আচ্ছা, হোয়াট কোয়াগুলেশন ফ্যাক্টর ডিক্রিজেস ইন প্রেগনেন্সি। হ্যাঁ, এখানে হচ্ছে একটা দিয়েছে দেখে আবার ঘাবড়ানোর কিছু নাই। তাহলে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর ডিক্রিজেস ইন প্রেগনেন্সি আমরা জানি যে হচ্ছে 11, 11 এবং 13, তাই না? 11 এবং 13 হচ্ছে কমে। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা? এখানে হচ্ছে ই। ঠিক আছে, এখানে আমাদের একটা দেওয়া আছে 11 আর হচ্ছে 13। তাহলে এটা হচ্ছে মুখস্থ করা, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। ফিজিওলজিক্যাল চেঞ্জের মধ্যে খুব বেশি কোশ্চেন আসে না এখান থেকে। সিভিএস চেঞ্জ আর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, হ্যাঁ মানে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা কোনটা কমে কোনটা বাড়ে, আর সিভিএস চেঞ্জ এগুলাই বেশি আসে। এছাড়া হচ্ছে অন্য কোনো সিস্টেম থেকে খুব বেশি কোশ্চেন ওভাবে আসে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন দেখেন যে উইথ রিগার্ডস অফ সিভিএস চেঞ্জেস ইন প্রেগনেন্সি হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল চেঞ্জ বাই থার্ড ট্রাইমেস্টার। তাহলে দেখেন যে থার্ড ট্রাইমেস্টারে আমাদের কি হবে, এই যে এগুলো যেমন পার্সেন্টেজটা একটু মনে রাখার বিষয়। হ্যাঁ, পার্সেন্টেজটা আমরা একটু মনে রাখবো, কারণ এগুলো আসলে বোঝার কিছু নাই। এখানে কিন্তু পার্সেন্টেজটা আপনারা যখন এক এক বইয়ে এক এক রকম দেখবেন, ঘাবড়ানোর কিছু নাই, যেটাই কাছাকাছি অ্যান্সার থাকবে আমরা সেটাই দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমাদের অ্যান্সারটা ছিল যে ব্লাড ভলিউম যেটা সেটা 30%, অনেক বই আপনারা 40% পাবেন। প্লাজমা ভলিউম 45%, কোনো বই 40 থেকে 50% পাবেন। ঠিক আছে, আর বিসি 20 থেকে 30%, এটা মোটামুটি সব জায়গায় একই রকম থাকে। সো হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হবে। হ্যাঁ, 20% কখনোই না, কারণ হচ্ছে ব্লাড ভলিউম 30% কিন্তু মিনিমাম। এখানে অনেক বই দেখবেন যে 40%ও আছে। হ্যাঁ, মানে দত্ততেই মনে হয় 40% আছে, আর প্লাজমা ভলিউম 40 to 50%, আর বিসি 20 থেকে 30% এরকমই আছে। ঠিক আছে, তাহলে দেখেন যে সবকিছুতে কিন্তু এটা হচ্ছে আমাদের ম্যাচ করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখেন যে WHO ডেফিনেশন অফ অস্টিওপোরোসিস। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমরা যে পড়ছি না টি স্কোর, জেড স্কোর, হ্যাঁ এগুলো মুখস্থের বিষয়। তো এখানে হচ্ছে জেড স্কোর, এখানে যদি টি স্কোর যদি এখানে লেস দেন 2.5 এর নিচে হয় -2.5, তখনই আমরা হচ্ছে তাকে অস্টিওপোরোসিসের মধ্যে কাউন্ট করি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, কারণ মেনোপজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, HRT, তারপর রিসেন্ট অ্যাডভান্সমেন্ট, এই জিনিসগুলো আমাদেরকে খুব বেশি ভালো মতন জানতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট দেখেন যে হচ্ছে অ্যাটেন্ডিং এ পেশেন্ট অ্যান্টিনেটাল ওয়ার্ড, পেশেন্ট কোলাপসেস অ্যান্ড বিকাম আনরেসপন্সিভ, ইউ ওপেন দেয়ার এয়ারওয়ে বাট দে আর নট ব্রিদিং, হোয়াট শুড ইউ ডু নেক্সট। তাহলে হচ্ছে আপনি আপনার কাজটা করে ফেলছেন। আমাদের যখন একটা ইমার্জেন্সি পেশেন্ট আসে, হ্যাঁ যে কোনো ইমার্জেন্সি কেস হলেই তখন কিন্তু আমরা কি করি, আমরা শাউট ফর হেল্প, তাই না? এই কাজটা কিন্তু আমাদের প্রথমে, আপনি যতই কিছু লেখেন ম্যাডামরা কিন্তু প্রথমে ফোকাস করেন যে হচ্ছে আমার প্রথমে মেয়েটা এই কথাটা জানে কিনা। এবং সবসময় আপনারা মাথায় রাখবেন যে কোনো ইমার্জেন্সি কেস কখনোই একা একা ম্যানেজ করবেন না। এটা হচ্ছে আমাদের প্রাইভেট প্র্যাকটিসে হোক, হসপিটাল হোক, যে কোনো জায়গায়। এই জন্য আমাদের এই জিনিসটাকে এত বেশি এমফেসিস দেওয়া হয়েছে যে হচ্ছে গেট হেল্প বা শাউট ফর হেল্প, কল ফর হেল্প। ঠিক আছে, এগুলা কারণ ইমার্জেন্সি কেসগুলাতে এরকম হয়, যেহেতু এখানে সবাই খুব বেশি আমরা স্ট্রেসে থাকি, অবশ্যই সিনিয়র থাকবে, কিন্তু দেখবেন যে এক একজনের মাথা থেকে এক এক রকম আইডিয়া চলে আসবে। আপনি সবই করে ফেলছেন, দেখবেন যে আপনি ক্যাথেটারটা করেন নাই। হ্যাঁ, তখন দেখা যাবে যে আরেকজন আপনাকে মনে করিয়ে দেবে যে ক্যাথেটারটা করা হয় নাই। এর জন্য একটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট পারপাসের ক্ষেত্রে, আর একটা হচ্ছে বিপদ থেকে বাঁচার জন্য। হ্যাঁ, যে হচ্ছে আমার ইমার্জেন্সি কখনো একা ম্যানেজ করা যাবে না। এই জন্য ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে শাউট ফর হেল্প এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আচ্ছা, চলে আসি। আচ্ছা, দেখেন যে 13 নম্বর কোশ্চেনে a 26 years old primary gravida woman induced at 39 plus 2 weeks of pregnancy due to a raised blood pressure and significant proteinuria. She progresses well to full dilatation and after pushing for 2 hours, she is no vertex visible. হ্যাঁ, এবং ডিসিশন কি নিয়েছেন যে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি আমরা হচ্ছে করাবো। বেবি ইজ ডেলিভার্ড ভায়া অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি ইন থিয়েটার, মানে হচ্ছে মোট কথা তার ইনস্ট্রুমেন্টাল একটা ডেলিভারি হয়েছে, মানে প্রলং লেবার ছিল, সেখান থেকে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হয়েছে এবং এপিসিওটমি দিয়েছিলেন, সেটা হচ্ছে এক্সটেন্ড করে মানে টিয়ার হয়ে অ্যাপ্রক্সিমেটলি 60% অফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার চলে গেছে, ঠিক আছে। ইন্টারনাল এবং ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এবং অ্যানাল মিউকোজা আর ইনট্যাক্ট। হাউ শুড ইউ ক্লাসিফাই দিস পেরিনিয়াল ট্রমা? এটা কিন্তু খুবই বার্নিং ইস্যু আমাদের জন্য এখন। হ্যাঁ, মানে হচ্ছে যে পেরিনিয়াল টিয়ার যেটা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার পেরিনিয়াল ইনজুরি যে চ্যাপ্টারটা, এটা খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন যে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এবং অ্যানাল মিউকোজা কিন্তু যায় নাই, এবং কত পার্সেন্ট? 60%। তাহলে কি 50%-এর বেশি গেছে? তখন আমাদের এখানে অ্যান্সারটা কি? আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে 3B ডিগ্রি টিআর, মানে 50%-এর বেশি, ঠিক আছে। এটা হচ্ছে সি, অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা, এরপরে দেখেন যে হাউ ক্যান এ ফাইব্রয়েড ক্যান বি ডিসক্রাইবড। আপনারা জানেন যে ফাইব্রয়েডের হচ্ছে কি দিয়ে তৈরি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্মুথ মাসল থাকে এবং হচ্ছে 15% কেসে হচ্ছে কানেক্টিভ টিস্যু থাকে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা দেখেন যে বিরাইন গ্রোথ অফ স্মুথ মাসল, মানে এখানে স্মুথ মাসলই হচ্ছে 80 থেকে 85% থাকে। তো এটাই হচ্ছে জানতে চাওয়া হয়েছে যে স্মুথ ফাইব্রয়েডটা আমাদের কি দিয়ে কনসিস্টেড থাকে। আচ্ছা, এরপরে দেখেন যে অ্যাকর্ডিং টু নাইস হুইচ অফ দ্য ফলোইং শুড বি স্ক্রিনড ফর ডিউরিং এএনসি। নাইস গাইডলাইনে কি বলছে যে এখন সিফিলিসের হচ্ছে আমরা যখন স্ক্রিনিং করি, সিফিলিসের স্ক্রিনিংটা করে ফেলতে হবে। আমরা তো করি না, আমরা ভিডিওরে করছি না, এটাই বলছে আর কি, যে হচ্ছে এএনসি স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে কোন স্ক্রিনিংটা আমরা করে থাকি। তাহলে হচ্ছে সিফিলিস। আচ্ছা, তাহলে হচ্ছে বায়োকেমিক্যাল প্যারামিটার অফ ইন্টারপার্টাম ফিটাল মনিটরিং, ঠিক আছে। আমাদের বায়োকেমিক্যাল প্যারামিটারের মধ্যে কিন্তু খুব বেশি কিছু নাই। তাহলে হচ্ছে বায়োকেমিক্যাল প্যারামিটারের মধ্যে দেখেন একটা জিনিস আছে ফিটাল স্কাল ব্লাড স্যাম্পলিং। আমরা এখান থেকে পিএইচটা ডিটেকশন করে করে আমরা ফিটাস বাচ্চা অ্যাসেসমেন্ট করি এবং সেখান থেকে একটা ডিসিশনে আসি। তাহলে হচ্ছে যদি ফিজিওলজিক্যাল বলতো অনেক কিছু চলে আসতো, আর যেহেতু বায়োকেমিক্যাল বলেছে, বায়োকেমিক্যাল কিন্তু একটাই, হ্যাঁ, ফিটাল স্কাল ব্লাড স্যাম্পলিং। আচ্ছা, এরপরে আর আমি কিন্তু আগেও হচ্ছে সেদিন যেমন আমি এখন বিএসএমএম এর পার্ট কোর্সে আছি, তো ওখানে কিন্তু দেখলাম যে নিশ্চয়ই ম্যাডামদের এখন কিন্তু কোশ্চেন মডারেশন হচ্ছে। হ্যাঁ, কোশ্চেন কিন্তু অনেক আগেই হয়ে গেছে, কোশ্চেন মডারেশন হচ্ছে। তো ম্যাডামরা কিন্তু এমআরসিওজির বই নিয়ে বসা। হ্যাঁ, তো এমআরসিওজির বই নিয়ে কিন্তু এরা শুধু আপনাদের এসএকিউ এসবিএতেই এখন করছে না, আমাদের কিন্তু পার্ট টুতেও হচ্ছে কোশ্চেন করে ম্যাডামরা এমআরসিওজির বই থেকে। এই জন্য আমি সবসময় আপনাদের ক্লাস নেওয়ার সময় বলি যে এমআরসিওজির যে চটি বইগুলো থাকে, খুবই ছোট ছোট বই, হ্যাঁ, খুব ছোট ছোট, মানে এটা পড়তে ধরেন যে আপনি যদি বসেন আপনি 2 দিনে শেষ করে ফেলতে পারবেন। এরকম এত চিকন চিকন কিছু এসবিএ বই আছে, ওগুলো একটু পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ওখান থেকে ম্যাডামরা এখন অনেক দেখলাম যে অনেক বই নিয়ে বসছে এমআরসিওজি। আপু আমার সাথে কয়েকটি নাম বলেন না। ওখানে অনেক বই আছে আপু, ওখানে হচ্ছে স্ট্র্যাটেজি আছে, তারপরে হচ্ছে ক্যাথরিন আছে। ক্যাথরিনটা একটু কঠিন, হচ্ছে আমি যখন এমআরসিওজি দিই তখনও ক্যাথরিনটা খুব ভালো মতো পড়লে ভালো, কারণ ওটা একটু কঠিন, এক্সপ্লানেশন গুলো অনেক বড়, ওটা আমি খুব বেশি করি নাই। কিন্তু হচ্ছে স্ট্র্যাটেজি আছে, তারপরে হচ্ছে অ্যান্ড্রু সিজার আছে, আরো অনেক আছে। আপনারা এই দুটা কিনে পড়েন, পড়তে থাকেন, আবার আস্তে আস্তে পড়বেন। নাইস গাইডলাইন বইটা আজকে কিনছি কিন্তু কিছুই বুঝতেছি না, এখান থেকে কি পড়বো? কোনটা আপু? নাইস গাইডলাইন থেকে কোন চ্যাপ্টার পড়তে হবে? ও নাইস গাইডলাইনে তো সবকিছু আপনার লাগবে না আপু। নাইস গাইডলাইন থেকে যেমন হচ্ছে যে আপনি একটু ডায়াবেটিসটা দেখতে পারেন, মানে সব আপনাদের এখন গাইডলাইন ঘাটার দরকার নেই। ও আচ্ছা,
মিড টার্মের জন্য গাইডলাইন আপনাকে ওইভাবে আমাদের যেমন পার্ট টুতে একদম বলেই দেয় এসিএসজি তে কি আছে না এসি কি আছে, হ্যাঁ এভাবে বলে দেয়, কিন্তু আপনাদের মিড টার্মে ওভাবে লাগবে না। কারণ এখন এগুলো পরে সময় নষ্ট না করে আমার মনে হয় দত্তটা একটু ভালো মতো পড়েন, আর যে ছোট ছোট এসবিএ গুলো আছে এমআরসিওজি ওগুলো একটু করে ফেলেন, এটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আচ্ছা এখন আপনারা নাইস পরে গ্রিন টপ পরে এগুলো হচ্ছে ইয়ে করতে পারবেন না, কোপ আপ করতে পারবেন না আসলে। আচ্ছা, আমরা তাহলে 17 নাম্বার কোশ্চেন দেখেন যে 45 years old woman is seen in clinic following hysteroscopy and biopsy due to irregular menstrual bleeding. Her BMI is 34 kg. তাহলে দেখেন এখানে কিন্তু 45 ইয়ার্স, হ্যাঁ 45 ইয়ার্স এর পেশেন্ট, সে হচ্ছে ইরেগুলার ব্লিডিং নিয়ে আসছিল, ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, তার হিস্টেরোস্কোপি করে বায়োপসি করা হয়েছে এবং তার বিএমআই কিন্তু অনেক বেশি ছিল, হ্যাঁ দেখেন 34, সে মরবিডলি ওবেস। দিস শো অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া। তাহলে দেখেন যে আমরা কিন্তু একটা জিনিস জানি, যখন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আমরা চিন্তা করব অবশ্যই সেই পেশেন্টটা পোস্ট মেনোপোজাল হবে, এটা হচ্ছে টিপিক্যাল, কিন্তু এটা কিন্তু আপনার পেরিমেনোপোজাল এবং হচ্ছে রিপ্রোডাক্টিভ ইয়ারেও হতে পারে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে আমার যেমন একটা পেশেন্ট শুধুমাত্র পোস্ট মেনোপোজাল হলেই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হবে এরকম কিন্তু না। এই জন্য দেখেন যে এখানে যখনই সে ইরেগুলার এন্ডোমেট্রিয়াল মেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে আসে তখন আমরা হচ্ছে হিস্টেরোস্কোপি এবং বায়োপসি করে কি দেখি যে অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। তাহলে অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া যখন নিয়ে আসবে তখন হচ্ছে এখানেও কিন্তু আপনাকে একটা বয়স খেয়াল করতে হবে, দেখেন যে 45 ইয়ার্স। ওই পেশেন্টটাও কিন্তু ওরকমই ছিল, এই যে একটু আগে যে পেশেন্ট আমরা দেখালাম ওটা বয়স কত ছিল, এটাও তো 45 ইয়ার্স ছিল, তাই না? এই যে 45 years ছিল। হ্যাঁ 45 ইয়ার্স পেশেন্ট ছিল, তারও কিন্তু এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে এখানে কিন্তু ছিল সিম্পল হাইপারপ্লাসিয়া। হ্যাঁ, এখানে বয়স দেখে আমাদেরকে চিন্তা করতে হবে, তাহলে হচ্ছে বয়সের উপর বেসিস করে আমি কিন্তু তার ট্রিটমেন্ট পারপাসে যাব। হ্যাঁ, তাহলে দেখেন যে এই পেশেন্টকে যখন আমরা দিব, যেহেতু সে মরবিডলি ওবেস, আমি কি তাকে হচ্ছে কোনো ওসিপিতে যেতে পারবো? মানে আমি যদি বয়সের কথা চিন্তা করি, তার বিএমআই এর কথা চিন্তা করি, আমি কিন্তু কখনোই ওসিপির কথা চিন্তা করব না। হ্যাঁ, মানে কোনো হরমোন জাতীয় কোনো কিছু আমরা হচ্ছে চিন্তা করব না তার জন্য, তাই না? এটা তার জন্য আরো এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন হবে না? হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন কি আমাদের জন্য আমাদের দেশে কমন? আমরা কি এটা কমনলি করে থাকি? না বা আপনি বলেন, যে দেশেই বলেন, আপনি ইন্টারন্যাশনালি চিন্তা করেন, আমরা কি প্রথমে অ্যাবলেশনে চলে যাবো আপু? অ্যাবলেশনে কিন্তু আমরা প্রথমেই যাবো না, তাই না? তো আমাদের সবকিছু চিন্তা করেই কিন্তু একটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আসে, যে কোনটা অ্যাভেলেবল, কোনটা পেশেন্টের জন্য বেশি বেনিফিটেড, কোনটা হচ্ছে চিপ, তারপরে হচ্ছে কোনটা পেশেন্টের জন্য কস্ট ইফেক্টিভ হবে, এগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করেই আসলে ফার্স্ট লাইন হয়, কোনটা ইফেক্টিভ বেশি, তাই না? তো এই জন্য হচ্ছে আমাদের এখানেও কিন্তু আপনাদের অ্যান্সারটা দেখেন কি আছে, এরকম হচ্ছে কেন? আচ্ছা, এখানে কিন্তু হিস্টেরোস্কোপি করেই আসছি, এখানে অ্যান্সারটা ভুল আছে, দেখেন ল্যাপারোস্কোপি হিস্টেরোস্কোপি, ও কিন্তু হিস্টেরোস্কোপি করছে, তাই না? তো আমার তো এখানে অ্যান্সারটা হিস্টেরোস্কোপি হবে না, এখানে অ্যান্সারটা হবে এলএনজি আইএস। ঠিক আছে, আমি এখানেও এলএনজি আইএস তাকে দেব। অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া যেহেতু আছে 34 বিএমআই 45 ইয়ার্স, আমি কিন্তু এখানে এলএনজি আইএস তাকে দিব, কারণ সে অলরেডি হিস্টেরোস্কোপি করে আসছে। যদি হিস্টেরোস্কোপি করে না আসতো, রেগুলার ব্লিডিং নিয়ে আসতো, তখন আমি তাকে হিস্টেরোস্কোপি করে এরপরে হচ্ছে বায়োপসি নিয়ে তখন আমি ডায়াগনোসিস, ওর কিন্তু অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে। হ্যাঁ, তো যার জন্য আমি ওকে এখন ম্যানেজমেন্টের কথা বলেছি, এখন ম্যানেজমেন্ট হলে আমি এলএনজি আইএস দেব। আপু আমাদের দেশে কি এলএনজিআইএস টা পাওয়া যায়? হ্যাঁ আপু, আমাদের দেশে এখন এলএনজি আইএসটা অনেকটা অ্যাভেলেবল পাওয়া যায়, আগে যেমন একদমই পাওয়া যেত না, এখন হচ্ছে পাওয়া যায়। এখন হচ্ছে আমাদের ঢাকা শহরে তো একদমই অ্যাভেলেবল হয়ে গেছে, এখন অনেক সেন্টারেই হচ্ছে এটা মানে দেয় ম্যাডামরা, হচ্ছে এখন এটা অ্যাভেলেবল। ঠিক আছে, দিতে পারবেন। এখন একদম গ্রামগঞ্জে তো আর হবে না, মানে ঢাকা শহরে অন্তত দেওয়া যাবে, বা বিভাগীয় শহর পর্যন্ত এটা হচ্ছে এখন চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে দেখেন স্ট্রংগেস্ট সাপোর্ট অফ দ্য ইউটেরাস। এটা তো আমরা সবাই জানি যে ইউটেরাসের সাপোর্ট হচ্ছে সবচেয়ে সাপোর্ট কোনটা বলেন? এখানে কি আমাদের কার্ডিনাল লিগামেন্ট আছে? নাই, তাই না?
তাহলে আমাদের স্ট্রংগেস্ট সাপোর্ট কোনটা দেয়? আমাদের ইউরোজেনিটাল। ইউরোজেনিটাল ডায়াফ্রাম। না, ইউরোজেনিটাল ডায়াফ্রাম হবে না। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কার্ডিনাল লিগামেন্ট যদি থাকতো সেটা আপনি চিন্তা করতে পারতেন। আর সবচেয়ে মেইন সাপোর্ট দেয় হচ্ছে ইউরোস্যাক্রাল লিগামেন্ট। কার্ডিনাল লিগামেন্ট থাকলে এই অপশনটা হয়তো থাকতো না, দুইটা একসাথে থাকবে না। ঠিক আছে, ইউরোস্যাক্রাল লিগামেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি, তাহলে আপনাদের আসলে আজকের টপিক কিন্তু অনেকগুলোই ছিল ওই চ্যাপ্টার গুলো থেকেই তো আসলে কোশ্চেনটা দেওয়া। তো আমাদের যেমন প্রোলাপস চ্যাপ্টারটা ছিল, তো প্রোলাপস চ্যাপ্টার থেকে তো আমাদের যদি প্রোলাপস চ্যাপ্টারটা পড়তে যান তখন কিন্তু আপনি অ্যানাটমি ছাড়া কিন্তু প্রোলাপস চ্যাপ্টারটা আপনি পড়তে পারবেন না। হ্যাঁ, তো যখনই হচ্ছে প্রোলাপস চ্যাপ্টারটা পড়তে যাবেন তখন হচ্ছে ইউটেরাস অ্যানাটমিটা সুন্দর মতো করে পড়বেন আগে, তারপরে হচ্ছে প্রোলাপস চ্যাপ্টারটা পড়ে যাবেন, তখন অনেকটা ইজি লাগবে। বিশেষ করে ম্যানেজমেন্ট যখন পড়তে যাবেন তখন ইজি লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন যে হোয়াট পার্সেন্টেজ অফ ফিটাস উইথ টার্নার সিনড্রোম উইল মিসক্যারি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। তাহলে যদি ফার্স্ট ট্রাইমেস্টারে কারো টার্নার সিনড্রোম হয় ম্যাক্সিমামই অ্যাবর্শন হয়ে যায়। দেখেন এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 99%। হ্যাঁ, 99% ক্ষেত্রে অ্যাবর্টেড হয়ে যায় যদি টার্নার সিনড্রোমে হচ্ছে কেউ প্রেগনেন্ট হয়। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিম্যাচিউর মেনোপজ ইজ সেড টু occur when the ovaries pause functioning before what age? আমি হচ্ছে প্রিম্যাচিউর মেনোপজ কোন এজে বলবো? সেদিন একটা আপু বলেছিলেন যে 35 ইয়ার্সে হচ্ছে কেন হবে না, হবে। বিলো 40 ইয়ার্স। হ্যাঁ, বিলো 40 ইয়ার্স হচ্ছে আমাদের মানে ডেফিনেশনে যেটা বলে যে বিলো 40 ইয়ার্স, কিন্তু কোনো পেশেন্ট যদি আপনাদের কোনো এসএকিউ থাকে, যেমন সেদিন একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, যে তার আরো কম বয়স ছিল, মনে হয় 35 বা তারও কম ছিল, তো সেক্ষেত্রে যে হবে না এরকম না। যদি তার হচ্ছে এফএসএস লেভেল বেশি থাকে বা ওরকম একটা সিনারিও থাকে, আপনাকে তখন মিলাতে হবে। সবসময় যে আমাদের বিলো 40 বা 35 to 40 এর মধ্যেই থাকবে এরকম কিন্তু না, কারণ আমাকে অনেক কিছু দেখতে হবে। তার হচ্ছে যদি কোনো টিভিএস করা থাকে, তার ওভারিয়ান ফলিকুল না থাকে, তার হচ্ছে অনেক দিন ধরে 6 মাস 1 বছর ধরে তার পিরিয়ড বন্ধ, তার এফএসএস লেভেলটা বেশি, তার মেনোপোজের কিছু সিমটমস চলে আসছে, যদি আরো বেশি দিন হয় 2-3 বছরের মেনোপোজ হয়, তখন কিন্তু দেখা যাবে যে আমার ওই দিকেই নিয়ে যেতে হবে। হ্যাঁ, যে প্রিম্যাচুর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি ওই দিকে নিয়ে যেতে হবে। তাহলে সবকিছু চিন্তা করে আসলে আমাদের একটা ডায়াগনোসিস আসে। আমরা শুধু বয়সটা চিন্তা করেই হচ্ছে কোনো ডায়াগনোসিসে যাব না, অনেক কিছু চিন্তা করে আমাদেরকে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা পরের কোশ্চেনে আসি, যে 21 ইয়ার্স প্রাইমি গ্রাভিডা ওপিডি তে আসছে ভমিটিং নিয়ে। হ্যাঁ, ভমিটিংটা বাড়ছে, সে 10 সপ্তাহের প্রেগনেন্ট এবং হচ্ছে 4 সপ্তাহ আগে তার হচ্ছে কি ছিল, মর্নিং সিকনেস ছিল, বাট ফর দ্য লাস্ট 4 days she has unable to tolerate oral fluid। মানে সে এখন এত এক্সেসিভ ভমিটিং যে সে ওরাল ফ্লুইডই এখন নিতে পারছে না। তারপরে হচ্ছে she has, এখন হচ্ছে তার ওয়েট লসও হচ্ছে। হ্যাঁ, on questioning she had no significant past medical history prior to this pregnancy এবং what is the likely diagnosis। তাহলে দেখেন যে এখানে মেডিকেল হিস্ট্রিটা কেন নিয়ে আসছে, কারণ হচ্ছে আপনারা যদি ভমিটিং অফ প্রেগনেন্সির কজগুলো পড়তে চান, ওখানে কিন্তু অনেকগুলো ভাগ করে দেওয়া আছে, গাইনোকোলজিক্যাল কজ, মেডিকেল কজ, সার্জিক্যাল কজ। হ্যাঁ, এরকম কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো যার জন্য ওর আগের থেকে কোনো মেডিকেল হিস্ট্রি ছিল কিনা এই হিস্ট্রিটা নিয়ে আসছে। তো এখানে যেটা বলছে হোয়াট ইজ লাইকলি ডায়াগনোসিস, তাহলে কিন্তু আমাদের সিনারিও দেখে মনেই হচ্ছে, তাই না, যে তার এত বেশি ভমিটিং, সে ওরাল ফিড দিতে পারছে না, তার ডে টু ডে অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তো আমাদের এখানে ডায়াগনোসিসটা হবে হচ্ছে হাইপারেমেসিস গ্রাভিডেরাম। মেডিকেল হিস্ট্রিটা নিয়ে আসছে কারণ দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন আছে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তার আগে থেকে ডায়াবেটিস ছিল কিনা, যার জন্য তার একেআই ডেভেলপ করলো কিনা, এর জন্য তার বমি হলো কিনা, হ্যাঁ, তার হচ্ছে বাউলে কোনো সমস্যা ছিল কিনা, গ্যাস্ট্রোএন্টারাইটিস, এই জন্য এই মেডিকেল হিস্ট্রি কথাটা নিয়ে আসছে। কারণ সিনারিওর মধ্যে যে কথাগুলো থাকবে মনে করবেন যে প্রত্যেকটা কথাই আমাকে কিছু না কিছু ক্লু দেওয়ার জন্যই মানে দিয়েছে আর কি। ভিটামিন ডি টক্সিসিটি যদি হয় তখন এই সিমটমস গুলো অনেক সময় থাকে, তো যার জন্য আসলে এগুলো নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা এরপরে যদি আমরা হচ্ছে পরে কোশ্চেনে যাই, ডিউরিং অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি কমন সাইট অফ ইউরোটারিক ইনজুরি। আপনাদের একটা ইনজুরি চ্যাপ্টার ছিল আজকে পরীক্ষায়, তো এখানে হচ্ছে আমাদের ইনজুরিটা মেইনলি হয় হচ্ছে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টে। ওই সাইটে আমাদের ক্লাম্পিং করার সময় ইনজুরিটা বেশি হয়। আচ্ছা, এখানে হচ্ছে দেখবেন যে আপনারা যখন অ্যানাটমি পড়তে যাবেন, মানে প্রথম যে চ্যাপ্টার গুলো আছে ওরকম একটা চ্যাপ্টারে হচ্ছে
এরকম দেওয়া আছে যে 4টা জায়গায় হচ্ছে আপনি যখন অ্যাবডোমিনাল হিস্টেক্টমি বা অ্যাবডোমিনাল সার্জারি করতে যাবেন, তখন হচ্ছে এই 4টা জায়গায় হচ্ছে ইনজুরিটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ওগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, কারণ এই কোশ্চেন গুলো তো আমাদের বেশি আসবে। আচ্ছা, a 22 years old woman, there are one normal vaginal delivery, she gave history of difficult vaginal delivery 10 days back. Now she complains continuous escape of urine per vagina. What is the most likely diagnosis? তাহলে হচ্ছে আমাদের যখন একটা ভেজানাল ডেলিভারি হবে, তার হচ্ছে 10 দিন পরে দেখেন পেশেন্টটা আসছে কন্টিনিউয়াস স্কেপ অফ ইউরিন পার ভেজাইনা, তখন কিন্তু আমরা হচ্ছে স্বাভাবিকভাবে কি চিন্তা করি যে হচ্ছে যখন হেডটা প্রেস, যখন ডিফিকাল্ট ভেজানাল ডেলিভারি হয়, তখন হচ্ছে যখন হেডটা হচ্ছে আমাদের ইয়েটা পেলভিক ক্যাভিটিতে চলে আসে বা আউটলেটে চলে আসে, তখন হচ্ছে কিন্তু ওই যে ব্লাডারের ফিটাল হেড এবং হচ্ছে ব্লাডার ওই জায়গাটায় যখন অনেকক্ষণ কারো কোনো লেবার থাকে, অবস্ট্রাক্টেড লেবার থাকে, তখন হচ্ছে নেক অফ দ্য ব্লাডারে ওই বাচ্চাটা যদি অনেকক্ষণ আটকে থাকে বা সিপিডি থাকে কোনো পেশেন্টের, যদি হচ্ছে ডিফিকাল্ট ভেজানাল ডেলিভারি হয় বা ট্রমাটিক ভেজানাল ডেলিভারি হয়, তখন কিন্তু ওই নেক অফ দ্য ব্লাডার, হ্যাঁ, নেক অফ দ্য ব্লাডারে ওখানে হচ্ছে ইনজুরি হয়। তাহলে আমাদের এখানে কোনটা বেশি হবে দেখেন, যে ভেসিকো ভেজানাল ফিস্টুলা, তাই না? যে হচ্ছে এখানে যেহেতু ব্লাডারটা হচ্ছে ইনজুরি হয়ে যাবে, তখন ব্লাডার থেকে কন্টিনিউয়াস স্কেপ হয়ে ইউরিন চলে আসবে। এই জন্য হচ্ছে মোস্ট কমন হচ্ছে ভেসিকো ভেজানাল ফিস্টুলা। এগুলো হতে পারে, তবে এটা হচ্ছে মোস্ট কমন না। সবই হতে পারে, তবে ভেসিকো ভেজানাল ফিস্টুলাটা হচ্ছে এই জন্য, কারণ নেক অফ দ্য ব্লাডারটা বেশি ইনজুরি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে 7 years old woman attend at labor ward, 7 centimeter dilated of the cervix, হ্যাঁ, মানে 7 সেন্টিমিটার নিয়ে আসছে, এবং হচ্ছে প্রাইমারি গ্র্যাভিটা ওমেন, এখন সে 14 উইকস রেজিস্ট্রেশন, এবং লিভার কন্টিনিউয়াসলি সিটিজি দিয়ে মনিটর হচ্ছে, এবং তার সিটিজিতে ফিটাল বেসলাইন ফিটাল হার্টবিট আমরা কত পেয়েছি, 115 বিটস পার মিনিট। এখন বলেছে যে হচ্ছে আমাদের যেটা হচ্ছে বেসলাইন ফিটাল হার্টবিট, যেটা একটা নর্মাল ভ্যালুটা জানতে চাইছে, হ্যাঁ, তো নর্মাল ভ্যালুটা কিন্তু আমাদের 110 থেকে 160 হচ্ছে বিটস পার মিনিট, ঠিক আছে? তো এই লেভেলগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো জানতে হবে, অ্যাসিলারেশন কত, ডিসেলারেশন কত, হ্যাঁ, এগুলো হচ্ছে বেসলাইন ফিটাল হার্ট রেট কত, সিটিজিটা আমাদের, সিটিজির কয়েকটা বেসিক জিনিস আছে, ওই বেসিক জিনিসটাই আমাদের লাগবে মিড টার্ম, ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট কোশ্চেনটা ছিল আমাদের, দেখেন যে 20 years old woman is attend 8 weeks of gestation, excessive vomiting, এবং আলট্রাসোনোগ্রামে দেখলাম কি আমরা টুইন প্রেগনেন্সি। আমরা কি জানি যে এক্সেসিভ ভমিটিং কিন্তু কয়েকটা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে হাইপারেমেসিসের জন্য, মানে হাইপারেমেসিস তো সবাইকে যে আমরা হাইপারেমেসিস বলবো এক্সেসিভ ভমিটিং হলে, এরকম না। এখন হচ্ছে এক্সেসিভ ভমিটিং আমাদের এক্সেসিভ ভমিটিং এ সবসময় যেমন ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে এরকম না, কিন্তু হাইপারেমেসিস যখন হবে তখন তার ওয়েট লস থাকবে এবং ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে, ঠিক আছে? এবং পেশেন্টের কিছু হচ্ছে সিগনিফিকেন্ট কিছু হচ্ছে জিনিস থাকবে, যেমন পেশেন্ট খুব বেশি ডিহাইড্রেটেড থাকবে, পোটের টান থাকবে, শাঙ্কেন আই, হ্যাঁ, এগুলা থাকবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা তখন হাইপারেমেসিস বলবো। এছাড়া হচ্ছে এক্সেসিভ ভমিটিং এবং হাইপারেমেসিস গ্র্যাভিডারামের মধ্যে এভাবে পার্থক্য করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলেছে যে তার এক্সেসিভ ভমিটিং হয়ে তার পটাশিয়াম লেভেল হচ্ছে 2.7 কমে গেছে না? এখন নর্মাল রেঞ্জ অফ পটাশিয়াম, কারণ পটাশিয়ামের সিগনিফিকেন্স কিন্তু অনেক বেশি এই লেভেলগুলা, বিশেষ করে আমাদের সিবিসি রিপোর্টটা একটু সুন্দর মতো কি কি থাকে, কোনটা সিবিসি রিপোর্টে কিন্তু সব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট না, হ্যাঁ, আমাদের যেমন প্রেগনেন্সিতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, এজন্য হচ্ছে যে এমসিবি এমসিএইচ এর যে লেভেলগুলো, ওই লেভেলগুলো আপনাকে একটু সুন্দর মতো জানতে হবে, প্লাটেলেটের লেভেলটা, হিমোগ্লোবিন, হ্যাঁ, ডাব্লিউবিসি, ইএসআর, এই জিনিসগুলো হচ্ছে কিছু জিনিস আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট মনে রাখতে হয়, ঠিক আছে? মানে নর্মাল লেভেলগুলো, যেমন পটাশিয়ামের লেভেলটা প্রেগনেন্সিতে খুব বেশি লাগে, ঠিক আছে? আপনি যখন এমআরসিওজি পরীক্ষা দিতে যাবেন বা যদি করা থাকে, আপনি কিন্তু হচ্ছে জানবেন যে ওরা কিন্তু এই জিনিসগুলোর প্রতি খুব বেশি এমফাসিস দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে ইলেকট্রোলাইটের মধ্যে যে সোডিয়ামের লেভেল কত, পটাশিয়ামের লেভেল কত, এই জিনিসগুলো হচ্ছে একটু আমাদেরকে মনে রাখতে হবে। সবগুলো নর্মাল লেভেল কিন্তু আমরা মনে রাখতে পারি না। যেমন হচ্ছে যে প্রিম্যাচুর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি নিয়ে আমাদের কোশ্চেন আসে, তো এখানে হচ্ছে আমার এফিসিএস এলিস লেভেলটা কিন্তু নর্মাল লেভেলটা জানতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে মেনোপজে কত থাকে সেটা আমাদেরকে একটু জানতে হবে, ইলেকট্রোলাইটের লেভেলটা আমাদেরকে জানতে হবে, কারণ হচ্ছে এখানে ইলেকট্রোলাইটের সাথে আমাদের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, যেমন ভমিটিং এন্ড প্রেগনেন্সি, সিম্পল ভমিটিং তো অনেক সময় আসতেই পারে, তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিন্তু অনেক ক্ষেত্রে হয়, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু
ইউরিনের রিপোর্টটা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদেরকে একটু ভালো মতো দেখে নিতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের প্রি এক্লাম্পসিয়ার চ্যাপ্টারটা আপনাদের এখন নাই, হয়তো বা কয়েকদিন পর আরেকটা রিভিউ এক্সাম যদি হয় অবস গাইনি মিলে, তখন কিন্তু আপনারা দেখবেন যে প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে কিছু এক্সট্রা জিনিস আমরা রুটিনের ক্ষেত্রেও লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এগুলো কিন্তু করি। তো ওইখানের ওই জিনিসগুলা যে রেনাল ফাংশনের মধ্যে যেমন সিরাম ক্রিয়েটিনিন লেভেল, হ্যাঁ, নরমাল কত, প্রি এক্লাম্পসিয়াতে কত বাড়ে, এগুলো হচ্ছে আপনাকে জানতে হবে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর এএলটি, এএসটি, ল্যাকটিক ডিহাইড্রোজেনেস, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু ভ্যালু সহ মুখস্থ রাখতে হবে। তো কিছু কিছু জিনিস আমাদের ভ্যালু মুখস্থ না করলেই না, সেগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং হচ্ছে আমাদের সেগুলো পরীক্ষায় আসবে এবং সঠিক অ্যান্সার আমাদেরকে করে আসতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের হচ্ছে আপু এসবিএ ছিল। এখন আমরা হচ্ছে এসিকিউতে আসবো। তো এসিকিউতে আপনাদের এবারে খুব বেশি কিন্তু লেন্দি কোশ্চেন ছিল না, দুই একটা ছাড়া। দুই একটা কোশ্চেন পরীক্ষার হলেও আপনারা পাবেন লেন্দি কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপু যদি এসবি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে বলেন, তাহলে আমরা হচ্ছে এসিকিউতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা একটু আচ্ছা, আমাদের দেখেন এসিকিউতে প্রথম কোশ্চেনটাই ছিল, এই যে দেখেন, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, 48 years old lady underwent abdominal hysterectomy with bilateral salpingo-oophorectomy and pulse PUD, discharge of urine through vagina is found. তাহলে এখানে হচ্ছে what might happen with her, কি হইতে পারে বলেন, এখানে আপনারা বলতে পারবেন। কারণ হচ্ছে আমরা এখানে কি করি, আমরা এখানে হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করার সময় ইউরেটার ইনজুরি করে ফেলি না? তাহলে আপনাদের প্রথম যে হচ্ছে ডিডিটা আসবে সেটা হচ্ছে ইউরেটারিক ফিস্টুলা। এরপরে আসবে হচ্ছে ভেসিকোভেজানাল ফিস্টুলা। আমরা ব্লাডারেও ইনজুরি করে ফেলি। তাহলে আমাদের কিন্তু এখানে তিনটা জিনিস ইনজুরি করার পসিবিলিটি। একটা হচ্ছে গাট, যেটা হচ্ছে খুব বেশি হচ্ছে যে একদম অ্যাডিশন ছাড়া আমরা ইনজুরি করে ফেলি না, ঠিক আছে? খুব বেশি আমরা ইনজুরি করে ফেলি হচ্ছে ইউরেটার, সেটা অ্যাডিশন থাকুক না থাকুক আমরা অনেক সময় বুঝি না, ঠিক আছে? তাই এটাই আমাদের প্রথম আসবে। এরপরে হচ্ছে আমরা ব্লাডার, যদি ঠিক মতো সেপারেশন করা না হয় সেকেন্ড ক্লাম্পে, তখন কিন্তু দেখা যাবে যে আমি ব্লাডার ইনজুরি করে ফেলবো। তো যার জন্য আমার এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে হচ্ছে ইউরেটারিক ফিস্টুলা 1 নম্বরে আপনারা দিতে পারেন, আর হচ্ছে ভেসিকোভেজানাল ফিস্টুলা এটা হচ্ছে 2 নম্বরে আসবে। হোয়াট আর দ্য কজেস অফ সাচ কন্ডিশন, তাহলে এটা কেন হবে দেখেন। একটা হচ্ছে ট্রান্সেকশন অফ দ্য ইউরেটার, সেগমেন্টাল রিসেকশন অফ দ্য ইউরেটার, থার্মাল ইনজুরি টু দ্য ইউরেটার এবং ইনজুরি টু দ্য ব্লাডার, ঠিক আছে? তাহলে আমি যদি ব্লাডারের ভেসিকোভেজানাল ফিস্টুলা হয় তাহলে আমি ব্লাডার যদি ইনজুরি করি সেক্ষেত্রে হবে। আর ইউরেটারের ক্ষেত্রে যেহেতু বেশি হয়, এটা অনেক ক্ষেত্রে হয়, হ্যাঁ, আমি সেকশন করার সময়, তারপরে হচ্ছে রিসেকশন করার সময়, এবং হচ্ছে যখন আমরা থার্মাল ইনজুরি করি না, মানে যখন কটারি করি বা হচ্ছে করি, তখন আমরা হচ্ছে দেখা যাবে ইনজুরি করে ফেললাম। তো এই কন্ডিশন গুলাতে সাধারণত দেখা যায় যে আমাদের ইউরেটারিক ইনজুরি বা হচ্ছে ভিভিএফ হয়ে থাকে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করার সময়। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যেখানে কি কোশ্চেনে হচ্ছে মেনশন টু অপারেটিভ প্রসিডিউর ডান ফর ট্রিটমেন্ট অফ সাচ কন্ডিশন, তাহলে আমি হচ্ছে এই কন্ডিশন গুলো যে আমি অ্যারাইজ করলাম, আমি হচ্ছে তাহলে কি ট্রিটমেন্টটা দিব? আমি অবশ্যই রিপেয়ার তো করতেই হবে আমাকে, এবং সেটা হচ্ছে অপারেশন প্রসিডিউরের নাম কি হবে, যে ইউরেটারিক ইমপ্ল্যান্টেশন ইনটু ব্লাডার। একটা হচ্ছে আমি যেখানে ইনজুরি করছি, যদি আমি ওইটাকেই, যদি লোয়ার সেগমেন্টে হয়, হ্যাঁ, একদম আপার সেগমেন্টের হলে কিন্তু রিপেয়ার করাটা খুব বেশি টাফ, মানে অনেক বেশি যদি হাই আপ ইনজুরি হয় তখন হচ্ছে খুব বেশি টাফ এটা রিপেয়ার করা। আর যদি হচ্ছে লোয়ার সেগমেন্টে হয়, তখন হচ্ছে লোয়ার পোর্শনে হয় ইউরেটারের, তখন দেখা যাবে যে হচ্ছে আমরা কি করতে পারি, ইউরেটারিক ইমপ্ল্যান্টেশন ইনটু ব্লাডার, ব্লাডারের মধ্যে ইমপ্ল্যান্ট করতে পারি, ব্লাডার ফ্ল্যাপ প্রসিডিউর করতে পারি, অথবা ইউরেটারাল সিস্টোস্টোমি, অথবা ইউরেটারাল রি ইমপ্ল্যান্টেশন এটাকে বলে, অথবা ইউরেটারো সিস্টোস্টোমি।
তাহলে এগুলো হচ্ছে অপারেটিভ প্রসিডিউরের নাম যদি ইউরেটারি ইনজুরি হয়, ঠিক আছে, অথবা হচ্ছে বেসিক ভেজানাল ফিস্টুলা হলে তো আমরা ব্লাডার রিপেয়ার করবো। তো এই হচ্ছে আমাদের অপারেটিভ প্রসিডিউর, এগুলো হচ্ছে একটু জানতে হবে, কারণ হচ্ছে এখন যেহেতু সিজারিয়ান সেকশন বাড়ছে, হিস্টেক্টমি বাড়ছে, হ্যাঁ, তো যার জন্য আমাদের ইউরেটারিক ইনজুরির এই জিনিসগুলা কোথায় কোথায় ইনজুরি হতে পারে, তার অপারেশন প্রসিডিউরের নাম কি, ঠিক আছে, কেন হয়, এই জিনিসগুলো আমাদেরকে একটু হচ্ছে রিসেন্ট জানতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা বলি যে দেখেন যে 25 ইয়ার্স ওল্ড ফিমেল প্রেজেন্ট টু ইউ উইথ সিভিয়ার ডিসমেনোরিয়া। দেখেন আমি কিন্তু এর আগেও বলেছি যে আমাদের হচ্ছে মিড টার্মে যেটা আসে অনেক সময় পজিওলজি চলে আসে। আমি যখন এর আগে একটা গ্যালাক্টোরিয়া ক্লাস নিলাম, তো গ্যালাক্টোরিয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে দেখছিলাম যে আমরা কি পজিওলজি আসছি, তাই না? তো আমাদের যদি পজিওলজি পরীক্ষায় যেহেতু চলে আসছে, আমাদের পজিওলজিটা অবশ্যই জানতে হবে, এবং হচ্ছে যদি আমাদের আনইম্পর্টেন্ট হয়, যেমন হচ্ছে আমার এটা কখনোই আমার পজিওলজিতে পরীক্ষায় আসবে না, তবুও আমার কজটা জেনে রাখতে হবে, কারণ আমি যদি একটা পজিওলজি না জানি আমি সেখান থেকে কোশ্চেনের অ্যান্সার কিন্তু প্রসিড করতে পারবো না, ঠিক আছে? আমি যদি কজই না জানি আমি সেখান থেকে কি ইনভেস্টিগেশন লিখবো আর কিভাবে সেটা ম্যানেজ করবো, তাই না? তো আমাদের পজিওলজি পরীক্ষায় আসুক না আসুক, যেহেতু আমাদের মিড টার্মে চলেই আসে, আমাদের এখন এফসিপিএস পার্ট 2 তে আসে না, কিন্তু আমরা মিড টার্মে যেহেতু চলে আসে আমরা অবশ্যই পজিওলজি গুলো সুন্দর করে পড়ে রাখবো। এটা হচ্ছে আমার কোশ্চেনটাকে সুন্দর করে লেখার জন্য হলে, ঠিক আছে, এটা আমরা লিখবো। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে কিন্তু আমি কি চেয়েছি যে হোয়াট আর দ্য পসিবল কজেস, মানে হচ্ছে ডিসমেনোরিয়ার কজ, হ্যাঁ। তো ডিসমেনোরিয়ার কজ আসলেই কিন্তু আমরা কি করব যে হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়া এভাবে কিন্তু ভাগ করে লিখবো, হ্যাঁ। প্রাইমারি ডিসমেনোরিয়ার মধ্যে কি, এটা হচ্ছে নর্মাল, কোনো পেলভিক প্যাথোলজি থাকবে না, এটা হচ্ছে আপনারা দত্তে পাবেন, দত্তের পজিওলজির মধ্যে ডিসমেনোরিয়া চ্যাপ্টারে। এটা সাইকো মানে সাইকোজেনিক হতে পারে, কারণ হচ্ছে আমার আপনার হচ্ছে একরকম সহ্য ক্ষমতা হবে না, ঠিক আছে? অনেকেই হচ্ছে চিন্তা করে যে আমার মেনস্ট্রুয়েশন হয়েছে, এখন আমার পিরিয়ড হবে, মানে পেইন হবে, ঠিক আছে? তো এটা চিন্তা করে দেখা যায় যে ওদের একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট পড়ে। তারপরে হচ্ছে রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ডিউরিং প্রেগন্যান্সি, আর একটা হচ্ছে সাইকোজেনিক হতে পারে। তারপরে হচ্ছে রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হওয়ার জন্য হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় হচ্ছে পেইন হয়, এটা একটা। আর হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়ার মধ্যে কজের মধ্যে ইমব্যালেন্স ইন দা হচ্ছে অটোনমিক নার্ভাস কন্ট্রোল ইন ইউটেরাইন মাসল। তাহলে হচ্ছে ইউটেরাইন মাসলের মধ্যে যদি আমার যে অটোনমিক নার্ভাস কন্ট্রোল গুলা হয় সেটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে প্রাইমারি ডিসমেনোরিয়া হতে পারে। তাহলে এটা কিন্তু নর্মাল ফিজিওলজি, তাই না? এটা নর্মাল ফিজিওলজি, কোনো প্যাথোলজি নাই, কোনো অ্যাবনর্মালিটি নাই। কিন্তু সেকেন্ডারির মধ্যে কিন্তু অনেকগুলা ফ্যাক্টর আমাদের কাজ করবে, সেটা হচ্ছে ওভারিয়ান, মানে এক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমি যেটা আগেও বলি যে সব যদি একসাথে হচ্ছে লিখেন তাহলে একটু মার্কসটা কম আসে, আর যদি আপনি অর্গান ভাগ করে একটা একটা করে লিখেন তখন কিন্তু আপনার মার্কসটা বেশি আসবে। তো আমি যদি এখানে হচ্ছে প্যাথোলজির কথা চিন্তা করি, তাহলে ওভারিতে যদি আমি চিন্তা করি, ওভারিতে যদি চকলেট সিস্ট হয়, ওভারিন এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্ট, তখন কিন্তু পেশেন্ট ডিসমেনোরিয়া নিয়ে আমাদের কাছে আসে, তাই না? এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। ইউটেরাইন কজের মধ্যে সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে হবে, এন্ডোমেট্রিয়াল পলিপ। কারণ কি, এই সময় কি হয়, যখন হচ্ছে ওইখানে তো একটা, যেহেতু সাবমিউকোজাল, ইউটেরাস তো সবসময় কি করবে, একটা রিদমিক কন্ট্রাকশন করে হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় ব্লাড গুলা বের করে দেওয়ার চেষ্টা করবে, তখন ওটাও যেহেতু একটা অ্যাবনর্মাল কন্ডিশন, তখন কিন্তু ইউটেরাস কন্ট্রাক্ট করবে যে ওই জিনিসটাকেও বের করে দিতে। তো যার জন্য তখন হচ্ছে কন্ট্রাকশনটা ঠিক মতো হবে না, তখন কিন্তু পেশেন্ট, মানে রিদমিক যে কন্ট্রাকশনটা, এটা হচ্ছে পেশেন্টের ঠিক মতো হয় না। তো যার জন্য দেখা যায় যে হচ্ছে পেশেন্ট বেশি পেইন ফিল করে, হ্যাঁ, ডিসমেনোরিয়া নিয়ে আমাদের কাছে আসে। অ্যাডেনোমায়োসিসেও সেম, এখানে হচ্ছে কন্ট্রাকশনটা ঠিক মতো মেনটেন হয় না। আর ইউটেরাসের যদি কিছু অ্যানোমালিস থাকে সেক্ষেত্রে তো হবেই। আর সার্ভাইকাল কজে হচ্ছে সার্ভাইকাল স্টেনোসিস যদি থাকে, তখন ঠিক মতো কন্ট্রাকশন ঠিক থাকবে, তখন কিন্তু ব্লাড গুলো ঠিক মতো বের হতে পারবে না, তখন হচ্ছে একটা ব্যাকফ্লো হবে। তো যার জন্য হচ্ছে দেখা যাবে কি যে হচ্ছে ডিসমেনোরিয়া হচ্ছে। পেলভিক প্যাথোলজি যেমন পেলভিক এন্ডোমেট্রিওসিস, পিআইডি, হ্যাঁ, এগুলো থাকবে, পেলভিক কনজেশন, ঠিক আছে, এগুলো এই কন্ডিশন গুলো থাকলে হবে। অথবা কেউ যদি হচ্ছে ইউটেরাসের মধ্যে আইওসিডি পড়া থাকে, তো তাদের ক্ষেত্রে ওখানেও একটা হচ্ছে কন্ট্রাকশনটা ঠিক মতো হতে পারবে না, তো যার জন্য হচ্ছে পেশেন্ট ডিসমেনোরিয়া কমপ্লেইন করে। তো এই হলো আমাদের হচ্ছে ডিসমেনোরিয়ার কজ। তাহলে আপনারা হচ্ছে কজ আসলে প্রাইমারি এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া এভাবে ভাগ করে সুন্দর করে লিখলেই হচ্ছে দেখা যাবে যে ফুল মার্কস পেয়ে যাবেন।
কারণ এই জায়গাগুলোতে আসলে নাম্বার কাটার মতো কোনো স্কোপ নাই। আপনি যদি ঠিকঠাক মতো লিখতে পারেন, যেমন এখানে কত দেওয়া আছে 1.5 মার্কস, আমি যতগুলো বললাম আপনারা যদি এতগুলো নাও লিখতে পারেন, মানে স্পেসিফিক, হ্যাঁ, যদি আপনি 5টাও লিখে আসতে পারেন, 4টা লিখে আসতে পারেন, আপনি দেখবেন যে ফুল মার্কস পেয়ে যাবেন। ঠিক আছে, যদি 1.5 মার্কস থাকে, তো আপনারা চিন্তা করবেন যে প্রত্যেকটা কজিওলজির জন্য 0.5 বা 2.5 মানে 0.25 এভাবে ভাগ করে করে লিখবেন, তাহলে হচ্ছে 1.5 এর জন্য 5-6টা কজিওলজি লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা হচ্ছে কি করব, যে সে ডিসমেনোরিয়া নিয়ে আসছে, আমরা কি ইনভেস্টিগেশন করব। আমরা প্রথমেই কি একটা ইনভেস্টিগেশন করি, এরকম একটা পেশেন্ট যদি আমার কাছে আসে, তো আমি হচ্ছে প্রথমে তার হিস্ট্রি নিয়ে, যদি তার কোনো আমার কাছে ফিজিওলজিক্যাল মনে হয় তো হলো, ঠিক আছে, এবং আপনি যদি কোনো প্যাথোলজি খুঁজতে চাই, আমি আমার ডায়াগনোসিসটাকে যদি কনফার্ম করতে চাই, তখন কিন্তু দেখা যাবে যে আমি প্রথমেই একটা তাকে আল্ট্রাসোনোগ্রাম দেব, তাই না? আমি প্রথমেই হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে আমি তার মধ্যে কিছু প্যাথোলজি খোঁজার চেষ্টা করব, তাই না? তার হচ্ছে যে কজগুলা বললাম, তাহলে দেখেন যে আপনি যদি একটা কোশ্চেনের কজিওলজি না জানেন, আপনি টিবিএস ফাইন্ডিং এ অনেক সময় কিন্তু বলতে পারে যে হচ্ছে এরকম একটা সিনারিও দিয়ে দিবে যে অ্যাডেনোমাইসিসের একটা পেশেন্ট আসছে, আমরা হচ্ছে টিবিএস চিন্তা করছি যে টিবিএস করতে দিব, আপনি টিবিএস ফাইন্ডিংস কি পাচ্ছেন। এই জন্য কিছু কিছু জায়গায় কিন্তু টিবিএস ফাইন্ডিংস আপনার লাগবে। যেমন হচ্ছে অ্যাডেনোমাইসিসের টিবিএস ফাইন্ডিংস, এগুলো আপনাকে খুব সুন্দর করে, এন্ডোমেট্রিওসিস, এগুলো খুব সুন্দর করে হচ্ছে করে ফেলতে হবে। ফাইন্ডিংস গুলো সবগুলো কিন্তু ফাইন্ডিংস লাগে না, কিন্তু এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, এগুলোর টিবিএস ফাইন্ডিংসটা লাগে। আচ্ছা, তাহলে যদি হচ্ছে আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করি, প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু আমি কোনো প্যাথোলজি পাবো না, ঠিক আছে। আর যদি হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার চিন্তা করি ওই প্যাথোলজি গুলা, তখন একটা অ্যাডনেক্সাল সিস্ট পাবো, একটা টিউবোভারিয়ান ম্যাস পেতে পারি, তারপর ফ্লুইড পেতে পারি, তাই না? টিউবের মধ্যে ফ্লুইড পেতে পারি, পাউস অফ ডগলাসে আমরা ফ্লুইড কানেকশন পেতে পারি, তারপরে হচ্ছে ইউটেরাসে যদি কোনো অ্যানোমালিস থাকে সেটা আমরা পেতে পারি, তাই না? তারপরে হচ্ছে আমরা যদি এটা দিয়েও আমরা কনফার্ম মানে বুঝতে না পারি, তখন আমরা হিস্টেরোস্কোপি করতে পারি, স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাফি, এগুলো হচ্ছে অপশন। আপনারা হচ্ছে জাস্ট নামগুলা লিখে দিবেন, এবং ফাইনালি আমরা কি করি, ল্যাপারোস্কোপি করি। যদি কোনো মানে কজ আইডেন্টিফাই না করতে পারি, ফাইনালি আমরা হচ্ছে ল্যাপারোস্কোপি করব। এবং কিছু ম্যানেজমেন্ট পারপাসে আমরা হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন করে থাকি, যেগুলো আমরা সবসময় করি। যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, একটা হরমোন অ্যাসে করলাম, হ্যাঁ, একটা হরমোন অ্যাসে করে আমরা দেখলাম যে তার সেরাম প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ, ঠিক আছে। এখন এগুলা হচ্ছে আপনারা ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমি নাও লিখতে পারি, কারণ এখানে তো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটির কথা ওভাবে হচ্ছে ইরেগুলার বা এরকম কিছু বলে নাই। তো হরমোন এসিড এটা না বললেও হবে। এখানে ইউরিন আরি এবং সিএস এটা আমরা হচ্ছে রুটিনলি আমরা হচ্ছে করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে চেয়েছে যে হচ্ছে ট্রিটমেন্ট। এখন ট্রিটমেন্টের মধ্যে সবসময় বলি যে ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট লেখার সময় সবসময় একটা হচ্ছে প্রিন্সিপাল লিখবেন অথবা এইম লিখবেন, যে সে যেহেতু ডিসমেনোরিয়া নিয়ে আসছে, আমরা কিন্তু তাকে সিমটম রিলিফ করব, কজ আইডেন্টিফাই করে সে অনুযায়ী ট্রিটমেন্ট দিব, এবং হচ্ছে পেশেন্টকে রিঅ্যাসিওর করবো। রিঅ্যাসিওর আমরা জেনারেল ম্যানেজমেন্টের মধ্যেও দিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমার ট্রিটমেন্ট অপশনস এর মধ্যে ওভাবেই লিখবেন যে জেনারেল, স্পেসিফিক। এখন জেনারেলের মধ্যে কাউন্সিলিং করবেন, তার ডায়াগনোসিস সম্পর্কে, ট্রিটমেন্ট অপশনস কি হবে, এটা হচ্ছে যদি ফিজিওলজি হয় তাকে সেভাবে রিঅ্যাসিওর করবেন। আর যদি প্যাথোলজি হয়, তাহলে যে প্যাথোলজি আপনি আইডেন্টিফাই করবেন সে অনুযায়ী, ওই যদি আমি একটা এন্ডোমেট্রিওমা পাই, এর সাইজের উপর ডিপেন্ড করবে আপনি কি কাউন্সিলিং করবেন, ঠিক আছে। তারপর তাকে কি ম্যানেজমেন্ট দিবেন, যদি আপনি পিআইডি পান, একটা টিওম্যাস পান, হ্যাঁ, মানে মোট কথা আপনি যে প্যাথোলজি পাবেন সে অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, মানে কাউন্সিলিং করতে হবে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে। তারপরে হচ্ছে পেশেন্ট যদি ম্যালনারিজড থাকে, তাকে হচ্ছে আমরা অপটিমাইজেশন করব, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লাই দিব, তাই না, এগুলা করব। তারপরে হচ্ছে তাকে ইউজুয়াল অ্যাক্টিভিটি করার জন্য এনকারেজ করব, তার বাউল ব্লাডার হ্যাবিটটা ঠিক রাখতে বলবো, এবং তাকে অ্যানালজেসিক দিব বা হচ্ছে অ্যান্টিস্পাজমোটিক দিব, এবং হচ্ছে স্মোকিং, অ্যালকোহলটাকে প্রিভেন্ট করতে বলবো। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে এটা হচ্ছে ডিপেন্ড অন কজ, তাই না। এটা যদি ডিপেন্ড অন কজের, আপনি যে হচ্ছে প্যাথোলজি পাবেন সে অনুযায়ী, যেমন আপনি যদি একটা সাবলিউকাস ফাইব্রয়েড পান বা আপনি পিআইডি পাইলেন, আপনি হচ্ছে এন্ডোমেট্রিওমা পেলেন, আপনি সেই অনুযায়ী ট্রিটমেন্ট আমাকে আগাতে হবে, এটাই স্পেসিফিক ট্রিটমেন্ট। এখন এখানে হচ্ছে ব্যথার জন্য আমি কিছু নন হরমোনাল ট্রিটমেন্ট দিতে পারি, যেমন হচ্ছে আইবুপ্রোফেন, মেফেনামিক অ্যাসিড, ন্যাপ্রোক্সেন, এগুলো আমরা দিতে পারি। আর হরমোনের মধ্যে আমি ওসিপি দিতে পারি, প্রজেস্টেরন হচ্ছে দিতে পারি,
3 to 6 সাইকেল, এবং হচ্ছে এলএনজি আই, আচ্ছা এলএনজি এখানে দিব না যেহেতু হচ্ছে পেশেন্ট 25 ইয়ার্স, হ্যাঁ এই জন্য আমরা হচ্ছে এখানে এলএনজি দিব না। আর সার্জিক্যালের মধ্যে আমরা হচ্ছে কিছু যদি এই অ্যাবভ ট্রিটমেন্ট গুলো ফেল করে তখন আমরা হচ্ছে সার্জারিতে যাব, যেমন হচ্ছে কিছু নার্ভ আমরা হচ্ছে কেটে দিয়ে আসতে পারি, যেগুলোকে হচ্ছে যে দেখবেন যে বিভিন্ন অপশনস আছে বইয়ে, যে লুনা টেন্স, হ্যাঁ সার্ভাইকাল ডাইলেটেশন, যদি স্টেনোসিস থাকে ডাইলেটেশন, অথবা হচ্ছে নার্ভ গুলাকে আমরা হচ্ছে কেটে দিয়ে আসবো। এই আর হচ্ছে যেটা বললাম যে যদি আপনি এন্ডোমেট্রিওসিস পান, আমি হচ্ছে ওসিপি ডেইলি দিতে পারি, অথবা হচ্ছে রিসেন্ট যে পজিশন আসছে ডায়নোজেস সেটা আমি দিতে পারি ডেইলি। এটা হচ্ছে 3 to 6 সাইকেল আমরা দিতে পারি, হ্যাঁ। তারপর যদি ক্রনিক পিআইডি হয় আমরা ট্রিপল অ্যান্টিবায়োটিক দিব। ফাইব্রয়েড হলে আমি হচ্ছে অ্যানালজেসিক দিব, এবং হচ্ছে যদি সাবমিউকাস ফাইব্রয়েড হয় আমি মায়োমেক্টমি করব। আর যদি অ্যাডেনোমায়োসিস হয়, এই 25 ইয়ার্স যদি অ্যাডেনোমায়োসিস হবে না এমন কিন্তু না, হ্যাঁ। যদিও বলা আছে যে মাল্টিপ্যারিটি এবং হচ্ছে 40 বছর বয়সের উপরে গেলে হবে। এখন কারো যদি 15 বছরে বিয়ে হয় এবং সে যদি 25 বছরে 3-4টা বাচ্চা হয়ে যায়, তাহলেও কিন্তু তার কি হবে, অ্যাডেনোমায়োসিস হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমরা হচ্ছে নন হরমোনালের মধ্যে এনএসআইড দেব, এবং হরমোন ট্রিটমেন্টের মধ্যে হরমোনাল ট্রিটমেন্ট ইউজুয়ালি ইফেক্টিভ, এবং কেউ যদি হচ্ছে ধরেন এলএনজি আইভিএসটা আমরা হচ্ছে এই বয়সে সাধারণত অ্যাভয়েড করব, ঠিক আছে। আচ্ছা, আর কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য, আর লিখলেও যে আপনাদের ভুল হবে তা কিন্তু না, কারণ এখানে কিন্তু আপনার পেশেন্টের কিছুই বলে দেয় না যে তার সে প্যারিটি কত প্যারিটি কিচ্ছু বলে দেয়নি, তাই না। আর যদি কনজেনিটাল অ্যানোমালি থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কারেকশন করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিসমেনোরিয়ার ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট। তাহলে আপনারা এভাবে লেখার চেষ্টা করবেন, এই জিনিসগুলাই খুব শর্ট করে করে সুন্দর করে লিখবেন। এটা হচ্ছে টাইমের উপর, মার্কসের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের একটা পেশেন্ট ছিল 45 ইয়ার্স, প্যারা 3, প্যারাথি, তার এজ অফ লাস্ট চাইল্ড হচ্ছে 18 ইয়ার্স, এবং কমপ্লেন্টস অফ মেনোরেজিয়া এবং হেভিনেস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ। আর 45 ইয়ার্স, মেনোরেজিয়া, হেভিনেস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, আল্ট্রাসোনোগ্রাম করে কি দেখছেন, 20 উইক সাইজ অফ দ্য ফাইব্রয়েড। তাহলে হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন হচ্ছে এখন বেশি আসে। তাহলে হচ্ছে 20 উইক সাইজ যদি একটা ফাইব্রয়েড আসে, আপনি এই পেশেন্টের ক্ষেত্রে কি কি হিস্ট্রি নেবেন, আর এর সাথে মেনোরেজিয়া, হেভিনেস আর কি সিমটম থাকতে পারে, এবং তার ক্ষেত্রে আর কি ইনভেস্টিগেশন করবেন আল্ট্রাসাউন্ড ছাড়া। এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, এটা দেখেন যে আমি তার কাছ থেকে আর কি নিতে পারি, যে তার সিমটমটা কতদিন থেকে, ঠিক আছে, এটা আমি তাকে জিজ্ঞেস করব। তারপরে হচ্ছে সে এখন মেনোরেজিয়া, হেভিনেস, আচ্ছা সে হচ্ছে মেনোপোজে ছিল কিনা, হ্যাঁ অনেকের হচ্ছে মেনোপোজ হয়ে যায় না 40 বছরের পরে, তার প্রিভিয়াস কোনো সার্জারি আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করব। আচ্ছা, এরপরে হচ্ছে তার এডিশনাল সিমটম দেখেন যে ফাইব্রয়েড এত উইক সাইজ, মানে 20 উইক সাইজ, তাহলে হচ্ছে তার কিন্তু মেনোরেজিয়া, হেভিনেস নিয়েও কিন্তু তার আরো কিছু সিমটমস থাকবে, যেমন প্রেশার সিমটম, ফাইব্রয়েডে সবচেয়ে বেশি হয় প্রেশার সিমটম। তারপরে হচ্ছে তার কোনো হচ্ছে আগে মিসক্যারেজের হিস্ট্রি ছিল কিনা, ঠিক আছে, তারপর সাবফার্টিলিটির হিস্ট্রি ছিল কিনা, এগুলো কিন্তু আপনারা হিস্ট্রির মধ্যেও আনতে পারেন, ঠিক আছে, আর এডিশনাল সিমটমের মধ্যেও আনতে পারেন। তারপরে হচ্ছে কখনো টর্শন হয়েছিল কিনা, তার সাথে পেইন ছিল কিনা, ইনফ্রাকশন অথবা ইনফেকশন হয়েছিল কিনা, মানে এগুলো হচ্ছে আরো সিমটম এগুলোর সাথে থাকতে পারে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা হিস্ট্রির মধ্যেও লিখে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কি ইনভেস্টিগেশন করব, আমি তো হচ্ছে 20 উইক সাইজের ফাইব্রয়েড আর মেনোরেজিয়া, হেভিনেস আছে, আমি কিন্তু ওকে রাখবো না, তাই না। আমি হচ্ছে এটাকে কি করব, অপারেশন করে ফেলবো, এবং তার জন্য অবশ্যই যেহেতু সে সিমটোমেটিক, আবার যদি সিমটোমেটিক না থাকতো দেখবেন যে অনেকের এরকম ফাইব্রয়েড দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো সিমটম নাই, এগুলো ক্ষেত্রে সবসময় বেশি হয়ে থাকে সাবসেরাস ফাইব্রয়েডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে যেটা হচ্ছে ইনভেস্টিগেশন আমরা কি করব দেখেন, যে যেহেতু মেনোরেজিয়া আছে, তা কিন্তু মেনোরেজিয়া থাকলে অ্যানিমিয়া থাকার কথা, এজন্য আমি তাকে কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমি হিমোগ্লোবিন লেভেলটা দেখে তার স্ট্যাটাস অফ দা অ্যানিমিয়া দেখবো, এবং ব্লাড গ্রুপিং আর টাইপিং করবো, কারণ তার ব্লাড দেওয়া লাগতে পারে। তারপরে হচ্ছে যেহেতু প্রেশার সিমটম থাকে আমরা হচ্ছে আইভিউটা করতে পারি, কারণ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে কিনা সেটা দেখবো। তারপরে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা সেটা জানার জন্য আমরা ইউরিন আরি করতে পারি, অথবা মেনস্ট্রিম ইউরিন নিয়ে আমরা হচ্ছে সেটা
এক্সামিন করতে পারি এবং হচ্ছে ইউরিয়া এবং ইলেক্ট্রোলাইট লেভেলটা আমরা হচ্ছে দেখতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের হচ্ছে ইনভেস্টিগেশন ফাইব্রয়েড ইউটেরাসে, এবং কি হিস্ট্রি নেবেন এবং তার এডিশনাল সিমটমস কি থাকতে পারে। তাহলে ফাইব্রয়েড আমাদের সুন্দর করে পড়তে হবে, এগুলো আমাদের কমন কেস, এগুলো আমাদের খুব সুন্দর করে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আপু আছেন? মনোরমা আপু, জি আপু আছি। একটু কথা বলেন, তাহলে আমি তো ঘুমায় যাব। আচ্ছা, এরপরে দেখেন আপু, তো বোঝা যাচ্ছে তো না? মানে এখানে তো আসলে আপু সবই তো আমরা আসলে ইয়ে করতে পারবো না। এখন যেটা হয় যে আমরা তো কমন কোশ্চেন গুলো দেওয়ারই চেষ্টা করি। তো এখান থেকে যেটা করতে হবে যে এই যে কোশ্চেন গুলো দিয়েছি এগুলো কিন্তু খুব বেছে বেছে, মানে কি কি কোশ্চেন গুলো আসতে পারে সেগুলাই কিন্তু দেওয়া হয় প্রত্যেকটা পরীক্ষায়। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য থাকবে যে আমি যদি সব পড়তে নাও পারি, আমার যে কোশ্চেন গুলো আসছে অন্তত আমি এই কোশ্চেনের টপিকস গুলো একটু পুরোটা ডিটেলস পড়ে ফেলি। এখন আমি যে একটা সলভ শিট দিয়ে দিব, আপনি সলভ শিটটাই শুধু পড়ে ফেলবেন এরকম কিন্তু না। হ্যাঁ, তাহলে আপনার পড়াটা কিন্তু খুব বেশি একদম কি হবে যে আমি জাস্ট এইটুকুই পড়ছি, আপনার নলেজটা কিন্তু খুব বাড়বে। জাস্ট পরীক্ষা পাশের জন্য হবে, কিন্তু আমাদের তো এখন শুধু পরীক্ষা পাস তো ডেফিনেটলি, কিন্তু দেখা যাবে যে আপনি যখন একটা জিনিস সুন্দর করে আপনি নিজের মতো করে টপিকটা পড়ে ফেলবেন তখন আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়বে। পরীক্ষার হলে গিয়ে আপনার মনে হবে না যে আমি এই টপিকটা থেকে পারবো না। তখন যেটা হবে না যে আমার যে কোশ্চিনে আসুক না যেন আমার একটা বই পড়া থাকলে কিন্তু আমি কিছু না কিছু লিখে আসতে পারবো, কিন্তু আপনি যদি শুধু আমার সলভ শিট দেখে এই কোশ্চেনটা এই অ্যান্সারটাই করে যাবেন এরকম যেন না হয় আপনি। হ্যাঁ, কারণ হচ্ছে আমার হুবহু কোশ্চেন যে আসবে এরকম কিন্তু না। আমার কোশ্চেন গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেন ওই টপিকসটা ডিটেলস পড়ে ফেলি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য। আচ্ছা, এরপরে যদি আমি নেক্সট কোশ্চেনে যাই, দেখেন একটা 22 বছরের একজন নার্স, সে আউট পেশেন্টে আসছে অ্যাবডোমিনাল পেইন এবং ইরেগুলার ভ্যাজিনাল ব্লিডিং নিয়ে। সে কত, সে 6 উইকস, ইট ইজ নিয়ারলি 6 উইকস বাট শি হ্যাজ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। ও, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হিসেবে তার এখন কত উইকস, 6 উইকস, এবং সে অ্যাবডোমিনাল পেইন এবং পারভেজিনাল ব্লিডিং নিয়ে আসছে। On clinical examination, she is hemodynamically stable এবং some discomfort on pelvic examination. ঠিক আছে, তাহলে এখানে আপনি এখানে আপু বলেন যে আপনার এই সিনারিও দিয়ে আমরা কিন্তু এই পেশেন্ট গুলো হর হামেশাই পেয়ে থাকি, তাই না, ওয়ার্ডে। এখানে হচ্ছে আমার লাইকলি ডায়াগনোসিস কি হবে? ঠিক আছে, এখানে আপু বলেন তো আমার হচ্ছে হোয়াট আর দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এখানে যে আপনি একটা লিখে বসে থাকবেন এরকম কিন্তু হবে না। হট আর দ্য বলছে, এই কথাটা খেয়াল করতে হবে। যদি এখানে হট ইজ দা বলতো তাহলে আপনি একটা ডায়াগনোসিস লিখে আসতে পারবেন, এবং এখানে অবশ্যই মার্কসটা খেয়াল করবেন 1.5 মার্কস। তাহলে হচ্ছে আমরা একটা ডায়াগনোসিস লিখতে কিন্তু হবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার ডায়াগনোসিস যেটা আসবে, আমার 1 নম্বর ডায়াগনোসিস আসবে থ্রেটেন অ্যাবর্শন, 2 নম্বরে আসবে হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, এবং 3 নম্বরে আমি চিন্তা করব যেহেতু এখানে কোনো আর বাকি ইনভেস্টিগেশন দেওয়া নাই, আমি একটোপিক প্রেগনেন্সির কথাও চিন্তা করব। ঠিক আছে, কারণ একটোপিক প্রেগনেন্সিতে ব্লিডিং খুব বেশি না হলেও দেখা যায় যে অনেক সময় পেইনটাই বেশি কমপ্লেইন থাকে। আচ্ছা, তাহলে এই গেল আমার হচ্ছে 3টা ডায়াগনোসিস। এবং ইনভেস্টিগেশন যদি আমি করি, দেখেন আমি এই 3টার ক্ষেত্রে যদি ইনভেস্টিগেশন, যেহেতু আহ কোনো আল্ট্রাসোনোগ্রামও করে নাই, তাহলে আমি ফার্স্টলি কি করব, আমি হচ্ছে তাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন, প্রিফারেবলি টিভিএস করব, তার একটা বিটা ইসিজি করব, এবং আর কি করব, ইউরিন পিটি, এবং তার কিন্তু ইউরিন পিটিও করা নাই। হ্যাঁ, তার শুধু লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হিসেবেই তার 6 উইকস হচ্ছে এখানে বলছে। তাহলে এই 3টা ইনভেস্টিগেশন কিন্তু আমরা হচ্ছে এখানে আনবো। আর যদি হচ্ছে ম্যানেজমেন্ট পারপাসে হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন গুলা বা প্রেগনেন্সিতে রুটিন ইনভেস্টিগেশন গুলা লিখতে চান, কারণ প্রেগনেন্সি যেহেতু আমরা এখনো কনফার্ম হয় নাই, এজন্য আমরা হচ্ছে এই 3টে ইনভেস্টিগেশনের মধ্যেই সীমাবদ্ধ আছি। যখন আমার কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আমি তার হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন গুলা করে ফেলবো। যদি আপনি লিখে ফেলেন এটা কিন্তু আপনাকে মার্কস কাটবেন, কিন্তু আপনার এই 3টা ইনভেস্টিগেশন থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমি প্রিডিসপোজিং ফ্যাক্টরের কথা চিন্তা করি, যে থ্রেটেন হ্যাঁ আপু, আপু তিনটে ইনভেস্টিগেশনের নামটা আবার বলেন তো, তখন ডবল হয়ে আসতেছিল কথাগুলো। জি আপু, বুঝতে পারি নাই। মানে সাউন্ডটা তখন ডবল হয়ে আসতেছিল। ইনভেস্টিগেশন একটা আল্ট্রাসোনোগ্রাফি শুনছি আর বাকি 2টা শুনিনি। ও আচ্ছা, আমি একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন করবো, প্রিফারেবলি টিভিএস। এরপরে আমি কি করি, আমি যেহেতু একটোপিক প্রেগনেন্সি ডিডিতে আনছি,
তো সেক্ষেত্রে আমার হচ্ছে একটা বিটা এসিজ আমি অবশ্যই করব, এবং ইউরিন ফর পিটি। ঠিক আছে, এই তিনটা আমার থাকতেই হবে। এরপরে হচ্ছে আমি যদি রুটিন ইনভেস্টিগেশন গুলা করতে চাই তাহলে সেটাও আপনি লিখতে পারেন, কিন্তু এই তিনটা মেইনলি থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা আপু, ইরেগুলার ব্লিডিং থাকলে কি টিভিএস সাজেস্ট করা যাবে? হয়তো তো ব্লিডিং থাকলে টিভিএস করতে চায় না, মানে আলট্রাসোনোলজিস্টই করতে চায়। হ্যাঁ, করা যাবে, এক্ষেত্রে করা যাবে, কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে ডায়াগনস্টিক পারপাসে করে থাকি। ঠিক আছে, এখানে করা যাবে। এখানে ইরেগুলার ভেজানাল ব্লিডিং হচ্ছে বলা আছে, আপনার অ্যাক্টিভ ব্লিডিং বা এরকম কিছু বলা নাই। তবে হচ্ছে আমি যখনই এরকম চিন্তা করব, আমি কিন্তু আমরা যেটা করে থাকি যে কেউ যদি 5 উইকস প্রেগনেন্সি বা এরকম সিমটম, আমি তখন লোয়ার অ্যাবডোমেন করে কিন্তু আপনি কিছুই পাবেন 5 উইকসে কিন্তু অনেক সময় সেটটা হচ্ছে আপনার ইয়েতে চলেই আসে না, ওর নাম কি ক্যাভিটিতে চলেই আসে না, তাই না? 5 উইকসে অনেক সময় আসে না, তখন আমাকে টিবিএসটা করতেই হবে। ঠিক আছে আপু, এটা করলে আমার ভুল হবে, কারণ এটা হচ্ছে মেইনলি আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা বলে, মানে এরকম আর্লি উইকস, বেশি আর্লি উইকস, তখন হচ্ছে টিবিএসটা করতে হবে। এই পেশেন্ট গুলাতেই বরং করবেন, নর্মাল পেশেন্ট গুলাতেই বরং আমরা করবো না। ঠিক আছে, এই পেশেন্ট গুলো আমরা ডায়াগনোসিসের জন্য করবো। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ দিস প্যাথোলজি, আমরা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি। এখন আপনি যদি ধরেন একটা ফাইব্রয়েড বা অ্যাডিনোমায়োসিস আপনি ডায়াগনোসিস করতে যাচ্ছেন, আপনি কি তখন একটা পিরিয়ডের মধ্যে করবেন না, কারণ এটা তো আপনার ইমার্জেন্সি না। তখন হচ্ছে আমরা বলি যে আপনার পিরিয়ডটা শেষ হোক, এরপরে আপনি এসে একটা টিবিএস করে যান, কিন্তু এটা তো আপনার একটা ইমার্জেন্সি কন্ডিশন, যে তার ব্লিডিং হচ্ছে, তার ডায়াগনোসিস করাটাও কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। এবং এত আর্লি উইকস, 5 to 6 উইকস, এই সময় অনেকটা স্যাকটা ক্যাভিটিতে চলে আসে না, তো যার জন্য আমার হচ্ছে এখানে টিবিএসটা ইন্ডিকেট। ঠিক আছে আপু। আচ্ছা, এরপর হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর কি হতে পারে দেখেন, যে মানে আমরা যে থ্রেটেন অ্যাবর্শন বা ইনকমপ্লিট অ্যাবর্শন বা একটোপিক, যে এই তিনটা যে ডিডি নিয়ে আসছি, তো এই ক্ষেত্রে যেটা হয় যে কারো যদি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে, মানে আগে থেকে কোনো ইনফেক্টিভ কন্ডিশন থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তার এই হচ্ছে সিমটমস গুলা বেশি হয়, মিসক্যারেজটা বেশি হয়। যদি প্রিভিয়াস সে কোনো ইনডিউসড অ্যাবর্শন করে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু রিপিটেড অ্যাবর্শন হয়, টিউবাল সার্জারি করা থাকলে, এবং হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, এগুলো সবকিছু কিন্তু একটোপিকের সাথে যায়, এবং এমব্রয় ট্রান্সফার, এগুলো হচ্ছে সবই এআরটি, তাই না? এগুলো হচ্ছে আমার একটোপিকের হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর প্রিভিয়াস যদি কেউ ইনডিউসড অ্যাবর্শন করে থাকে, তার ক্ষেত্রে ইনকমপ্লিট অ্যাবর্শন হবে। কারো যদি পিআইডি থাকে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেক্ষেত্রেও তার অ্যাবর্শন হতে পারে, থ্রেটেন হতে পারে। এই প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলা হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি আসবে, এছাড়া আরো অনেক কিছু আসবে। কারো যদি ট্রমার হিস্ট্রি থাকে, কয়টাল হিস্ট্রি থাকে, এগুলো হচ্ছে এর মধ্যে ইনক্লুডেড হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেন। বোঝা গেছে আপুরা? জি আপু। আচ্ছা আচ্ছা, আর বেশি নাই আমাদের। এরপরে হচ্ছে দেখেন যে 5 নাম্বার, এ কাপল কামস টু উইথ প্ল্যানিং অফ কনসেপশন। সে হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছে, she is married for 3 years and delivered anomalous baby 2 years back. ঠিক আছে, 2 বছর আগে তার কিন্তু একটা anomalous বেবি হয়েছিল, এবং সে কনসিভ করতে চাচ্ছে। তাহলে প্রি কনসেপশনাল কাউন্সিলিং ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ অবস্ট্রাটিক কেয়ার জাস্টিফাই। মোট কথা, প্রি কনসেপশনাল কাউন্সিলিং সম্পর্কে আমাদের এখানে একটু লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর মোট যত ইম্পর্টেন্স আছে আমরা হচ্ছে লিখবো, যে এখানে আমরা রিস্ক ফ্যাক্টরটা আইডেন্টিফাই করতে পারি, তারপরে হচ্ছে হেলথ স্ট্যাটাসটা আমরা হচ্ছে ইমপ্রুভ করতে পারি কারো যদি হেলথ স্ট্যাটাসটা ঠিক না থাকে, তারপরে হচ্ছে তাকে ইমিউনাইজ করতে পারি আমরা, হ্যাঁ, রুবেলা হেপাটাইটিস, এই ইমিউনাইজেশনটা আমরা করতে পারি। আমরা আগে থেকে ফলিক অ্যাসিড তার সাপ্লিমেন্টেশন করব, তাই না? তাহলে কারো যার একটা অ্যানোমালাস বেবি আছে, তার তো আবার হচ্ছে হওয়ার চান্সটা খুব বেশি, এই জন্য রিস্ক ফ্যাক্টরটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাকে ফলিক অ্যাসিড, এবং অ্যানোমালাস বেবি কি টাইপের অ্যানোমালাস বেবি আমরা জানি না, যদি তার নিউরোটিভ ডিফেক্ট থাকে তাহলে ফলিক অ্যাসিড তার জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ, যদিও সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি, তার জন্য আরো ম্যান্ডেটরি। কোনো কোমরবিডিটিস থাকলে তাকে আমরা সেটা কারেকশন করব। তারপরে কি সে যদি কোনো ড্রাগস নেয়, যেমন এপিলেপসির কোনো ড্রাগস বা কোনো অফেন্ডিং ড্রাগস, এরকম হচ্ছে টিয়াট্রোজেনিক ইফেক্ট আছে, সেগুলো আমরা হচ্ছে স্টপ করব।
তারপরে হচ্ছে তার যেহেতু হচ্ছে একটা অ্যানোমালাস বেবি আছে, অবশ্যই জেনেটিক কাউন্সিলিং আমরা একটা জেনেটিসিস্টের কাছে পাঠাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে তার রিকারেন্ট প্রেগনেন্সি লস ছিল কিনা সেটা হচ্ছে আমরা তাকে ইনভেস্টিগেট করব, এবং তাকে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করবো। এবং তার যদি হচ্ছে ধরেন টি কফি এগুলো হচ্ছে বেশি খায়, অ্যালকোহল স্মোকিং এগুলো হচ্ছে সে খায়, তাহলে হচ্ছে তাকে ডিসকারেজ করতে হবে। এবং কিছু অ্যাডভান্টেজ আমরা লিখবো যে হচ্ছে তার প্রেগনেন্সি আউটকামটা যদি ইমপ্রুভ হয়, তারপরে হচ্ছে তার এই যে পরবর্তীতে প্রেগনেন্সি হবে, হ্যাঁ, তার যে একটা ভয় যে আমার একটা আগের বাচ্চা ছিল, এখন তার বাচ্চাটা আবার অ্যানোমালাস হবে কিনা, তার যে এটা একটা ভয়, এটা আমরা হচ্ছে রিমুভ করার চেষ্টা করব। তারপরে হচ্ছে তার কজটা কেমন হবে, কারণ এই বাচ্চার ক্ষেত্রে তো আমরা অনেক স্ক্রিনিং করবো, হ্যাঁ, এই জন্য তাকে কজটা বলে দিতে হবে। তারপরে হচ্ছে প্ল্যানিং অফ জব হুইজ সুইটস প্রেগনেন্সি, তাই না, কেউ যদি চাকরি করতো তাহলে সেটা হচ্ছে তাকে স্টপ করতে হবে। তারপরে হচ্ছে বুস্ট আপ প্যারেন্টাল সাইকোলজি। আর কিছু লিমিটেশনস আছে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর, যে হচ্ছে স্ট্রং মোটিভেশন হচ্ছে এখানে লাগে। তারপর হচ্ছে মোস্ট অফ দ্য প্রেগনেন্সি আর আনপ্ল্যান্ড, কারণ হচ্ছে অনেক প্রেগনেন্সি আমাদের দেশে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বেশি। তারপরে হচ্ছে ল্যাক অ্যাওয়ারনেস অ্যাবাউট ইট, মানে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস পেশেন্টকে ঠিক মতো হচ্ছে করি না, ঠিক আছে। তো এই জিনিসগুলা হচ্ছে কিছু ইম্পর্টেন্স আমাদেরকে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ বলে দিতে হবে, তার কিছু অ্যাডভান্টেজ বলে দিতে হবে, এবং তার কি লিমিটেশনস আছে এই জিনিসগুলো আমরা হচ্ছে একটু ফোকাস করবো প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর মধ্যে, ঠিক আছে। এখন এখানে যে কোশ্চেনটা আছে দেখেন, যে আমি একটা ফার্স্ট ট্রাইমেস্টারে একটা পেশেন্ট আসছে, আমি তাকে কিভাবে অ্যাসেস করবো ফিটাল ওয়েলবিং। এখন ফার্স্ট টাইম আপনাদের কিন্তু এখানে সবকিছু করতে হবে, হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং, সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং, ওভারঅল অ্যান্টিনেটাল স্ক্রিনিং, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে। তো এখানে যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং দেওয়া আছে, শুধুমাত্র ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং এর মধ্যে, এবং সবসময় স্ক্রিনিং এর মধ্যে হিস্ট্রি থেকে শুরু হবে, হ্যাঁ, যে হিস্ট্রির মধ্যে যে আমি তার হচ্ছে এখানে যেহেতু বয়সটার কথা জিজ্ঞেস করা বলা নাই, তো আমার হচ্ছে বয়সটা নিতে হবে স্ক্রিনে। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কোনো কনজেনিটাল অ্যানোমালাস বেবি ছিল কিনা সেটা নিতে হবে, হ্যাঁ, কি টাইপের কনজেনিটাল অ্যানোমালিস ছিল, কোনো স্টিল বন্ড ছিল কিনা, অলিগো হাইড্রামনিয়াস ছিল কিনা, তারপরে হচ্ছে তার হাইপারটেনশন, ডায়াবেটিস। হাইপারটেনশনের কথাটা না আনলেও হবে, হাইপারটেনশনের সাথে ওরকম অ্যানোমালিসের কোনো সম্পর্ক নাই। ডায়াবেটিস মেলাটাস ছিল কিনা, তারপরে কন্ট্যাক্ট উইথ রুবেলা, সাইটোমেগালো, টেরাটোজেনিক ড্রাগ ইউজ, এগুলা হচ্ছে হিস্ট্রির মধ্যে থেকে আমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। এক্সামিনেশনের মধ্যে থরো এক্সামিনেশন, যেমন হচ্ছে তার বিএমআইটা আমি দেখবো, ওয়েটটা দেখবো, পালস বিপি এগুলো আমি হচ্ছে দেখবো। ব্রেস্ট এক্সামিনেশনের মধ্যে কোনো নোডিউল আছে কিনা, হ্যাঁ, সিবিএস রেসপিরেটরি, এগুলো হচ্ছে রুটিন পারপাসে আমরা হচ্ছে করবো। পারভেজানালের মধ্যে কোনো হচ্ছে ব্লিডিং বা ডিসচার্জ আছে কিনা সেটা দেখবো। এবং ইনভেস্টিগেশনটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশনটা হচ্ছে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে কিছু নন ইনভেসিভ ইনভেস্টিগেশন করবো, এবং কিছু বায়োফিজিক্যাল মানে নন ইনভেসিভ, এবং কিছু হচ্ছে ইনভেসিভ ইনভেস্টিগেশন করব। তাহলে নন ইনভেসিভ এর মধ্যে দেখেন যে এখানে হচ্ছে কিছু বায়োকেমিক্যাল মার্কার আমরা করে থাকি, যে বিটা এইচসিস এবং প্যাপে। যদি হচ্ছে ডাউন সিনড্রোম হয়, হ্যাঁ, তাহলে বিটা এইচসিসটা বাড়বে এবং প্যাপেটা কমবে। এবং এটা হচ্ছে ডিটেকশন রেট কত আমরা দেখতে পারি, 85 থেকে 92% ক্ষেত্রে আমরা হচ্ছে ডিটেক্ট করতে পারি ডাউন সিনড্রোম এই দুইটা টেস্ট করে। আর বায়োফিজিক্যালের মধ্যে আমরা করে আমরা হচ্ছে কি দেখবো দেখেন, লোকাল ট্রান্সলুসেন্সিটা আমরা দেখবো, যদি 3 মিলিমিটারের বেশি হয় তাহলে আমরা ডাউন সিনড্রোমটা 80% ক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে পারবো। এবং অ্যাবসেন্স নেজাল বোন যদি থাকে তাহলে আমরা 60% ক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে পারবো। এবং অ্যাবসেন্স অফ ভল্ট ক্রেনিয়াম যদি থাকে, আমরা এনএনকেফালি তখন চিন্তা করব। তখন হচ্ছে আমরা কি করব, হচ্ছে এটা হচ্ছে 11 উইকস ওয়ানওয়ার্স এটা হচ্ছে করা হয়, ঠিক আছে। আর তাহলে আমরা হচ্ছে এখানে কিন্তু বায়োফিজিক্যাল এবং বায়োকেমিক্যাল দুই ধরনের ইনভেস্টিগেশন করলাম, এবং মেইনলি ফোকাস করবো আমরা কোথায়, ডাউন সিনড্রোমের দিকে। আর ইনভেসিভের মধ্যে হচ্ছে সিভিএস করতে পারি 10 থেকে 13 সপ্তাহের মধ্যে, আর সেলফি ফিটাল ডিএনএ আমরা 10 সপ্তাহের পর থেকে আমরা হচ্ছে করতে পারি, ঠিক আছে। এখন সেলফি ফিটাল ডিএনএটা খুব বেশি হচ্ছে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা হচ্ছে এই শর্ট নোটটা করে রাখবেন, সেলফি ফিটাল ডিএনএ অথবা হচ্ছে এনআইপি, নন ইনভেসিভ টেস্ট। এটা ছিল আমাদের হচ্ছে প্রিকনসেপশনাল কাউন্সেলিং এর কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আমরা হচ্ছে 6 নাম্বার কোশ্চেনে আসি, দেখেন যে 25 ইয়ার্স ওল্ড ওমেন ডেলিভার্ড এ বেবি উইথ 4.1 কেজি। তাহলে একটা 4.1 কেজি বাচ্চা ডেলিভার হওয়ার পরে তার কি হয়েছে, যে হচ্ছে ভেজানাল ব্লিডিংটা এক্সেসিভ হচ্ছে। এখন
এখন তার পিপিএইচ হওয়ার মেইন কারণ কি সেটাই জানতে চাইছে এখানে। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে যেহেতু 4.1 কেজি বেবি হচ্ছে ডেলিভার হয়েছে, সো পিপিএইচ ইজ ডিউ টু অ্যাটোনিসিটি অর ট্রমাটিক, তাই না? কারণ এটা হচ্ছে হয় ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার সময় কিছু হচ্ছে টিয়ার হয়েছে, এই জন্য হচ্ছে যার জন্য ট্রমাটিক বলছে। আর হচ্ছে যেহেতু এত বড় একটা বেবি হয়েছে, এই জন্য কি হবে, তার অ্যাটোনিসিটিটা ঠিক মতো ডেভেলপ করে নাই, যার জন্য হচ্ছে তার পিপিএইচ। তাহলে এখানে হচ্ছে কজ, এই দুইটা লিখলে আপনারা হচ্ছে ফুল মার্কস পেয়ে যাবেন। আর ইমিডিয়েট মেজারের মধ্যে হচ্ছে দেখেন আমরা সবাই জানি যে যেহেতু একটা ইমার্জেন্সি কন্ডিশন, শাউট ফর হেল্প এবিসি ম্যানেজমেন্ট আমরা করব। আমরা হচ্ছে তারপর 2 হোয়াইট বোর ক্যানুলা, হ্যাঁ, ব্লাড সেন্ড করব, ব্লাড রেডি রাখবো, তারপর আইভি ফ্লুইড স্টার্ট করব, যদি ব্লাড লাগে আমরা ব্লাড দিব, এবং হচ্ছে ক্যাথেটারাইজেশন করব, এবং ভাইটাল সাইন গুলো হচ্ছে মনিটর করবো, ঠিক আছে? এবং হচ্ছে এই সময়টাতে পেশেন্ট পার্টিকে কন্টিনিউয়াসলি কাউন্সিলিং করতে থাকবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইমিডিয়েট মেজারের মধ্যে আসবে। আর যদি অ্যাটোনিসিটির জন্য পিপিএইচ হয়, তাহলে আমরা ম্যানেজ করবো কিভাবে? আমরা তো প্রথমে হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্টের পরে আমরা ইউটেরোটনিক ড্রাগ দিব। তারপরে হচ্ছে আমরা ইউটেরোটনিক ড্রাগের মধ্যে আপনারা শুধু নামগুলো লিখে দিবেন, যে কার্বেটোসিন, মিসোপোস্টোল, ট্রানএক্সামিক অ্যাসিড, হ্যাঁ, এগুলো লিখবেন। যদি এগুলো ফেল হয় তখন আমরা ইউটেরাইন মেসেজ দিব। তারপরে বিভিন্ন যে ম্যানুভার গুলো আছে সেগুলো আমরা করবো। এক্সটার্নাল হচ্ছে এওরটিক কম্প্রেশন, বাইম্যানুয়াল কম্প্রেশন, হ্যাঁ, তারপর বেলুন ক্যাথেটার, এগুলো আমরা দিব, বেলুন টেম্পোনেট আর কি। যদি এগুলাতেও না হয় তখন আমরা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিওরে যাব, যেমন হচ্ছে বিলিয়ন সুচার, স্টেপওয়াইজ ডিভাস্কুলারাইজেশন, এবং লাস্টলি যদি না হয় তখন আমরা হচ্ছে হিস্টেক্টমিতে যাব। এভাবে হচ্ছে কোশ্চেনটা লিখতে হবে। তাহলে এটা গেল হচ্ছে পিপিএইচ এর কোশ্চেন। আর আচ্ছা, আমাদের 7 নাম্বার কোশ্চেন দেখেন, 10 উইকস প্রেগন্যান্সি এক্সেসিভ ভমিটিং নিয়ে আসে 3 ডেজ ধরে। প্রবাবল কজ, এই যে হাইপারএমিসিস গ্রাভিডারামের কজ, হ্যাঁ, এক্সেসিভ ভমিটিং, এখানে হচ্ছে মেনশন এনি 5, যে কোনো 5টা হচ্ছে লিখলেই হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা যেটা লিখবেন যে রিলেটেড টু প্রেগন্যান্সি যেটা আছে, যে সিম্পল ভমিটিং, যেটা আমি বললাম যে এক্সেসিভ ভমিটিং হলে যে হাইপারএমিসিস হবে এরকম কিন্তু না। তাহলে রিলেটেড টু প্রেগন্যান্সি এটা সিম্পল ভমিটিং, যেটা মর্নিং সিকনেস থাকবে সাথে, এবং আরেকটা হচ্ছে হাইপারএমিসিস গ্রাভিডারাম, যেটা আমি আগে বললাম। আর এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু কজ থাকবে, যেমন মেডিকেল, সার্জিক্যাল এবং গাইনোকোলজিক্যাল। মেডিকেলের মধ্যে ওই যে যেটা বললাম যে ইন্টেস্টাইনাল ইনফেস্টেশন, ইউটিআই, হেপাটাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, পাইলোনেফ্রাইটিস, হ্যাঁ, এগুলো থাকবে। আর সার্জিক্যালের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস, পেপটিক আলসার, এগুলো থাকবে। এবং গাইনোকোলজিক্যালের মধ্যে যদি টুইস্টেড ওভারিয়ান টিউমার থাকে তখনও কিন্তু পেশেন্ট অনেক বেশি ভমিটিং হয়, এবং রেড ডিজেনারেশন অফ দ্য ফাইব্রয়েড যদি থাকে, তাহলে এগুলো হচ্ছে দত্তে আছে, হ্যাঁ, কোর্স। আচ্ছা, এই ক্ষেত্রে আমি ইনভেস্টিগেশনটা কি করব দেখেন, যেহেতু হাইপারএমিসিস গ্রাভিডারাম, ওর কিন্তু অনেক ইলেকট্রোলাইট লস হবে, এজন্য সেরাম ইলেকট্রোলাইট লেভেলটা করব এখানে, এবং আমরা দেখবো যে হাইপোক্যালেমিয়া এবং হাইপোন্যাট্রিমিয়া মানে কমে যাবে। তারপরে এখানে লিভার ফাংশন টেস্ট, এখানে প্রয়োজন অনুযায়ী ইনভেস্টিগেশন করবেন। তারপরে হচ্ছে ইউরিন অ্যানালাইসিস করব, ইসিজি করব, হ্যাঁ, কারণ এত বেশি বমি হলে কিন্তু যদি পটাশিয়াম লেভেলটা অনেক বেশি কমে যায় তখন হার্টের উপর ইফেক্ট করবে, এই জন্য আমরা ইসিজি করব। অপথলমোস্কোপিক এক্সামিনেশন করব, কারণ হাইপারএমিসিস হলে কিছু হচ্ছে কমপ্লিকেশন ডেভেলপ করে, এখানে দেখবেন যে সব সিস্টেমকে তারা ইনভলভ করে ফেলে। এবং হচ্ছে আমরা এগুলো করার পরে কি করব, রুটিন যে ইনভেস্টিগেশন গুলো প্রেগনেন্সিতে যেগুলো আমরা করি সেই টেস্ট গুলো আমরা করে ফেলবো। তাহলে এই হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন হাইপারএমিসিস গ্রাভিডারামের। ঠিক আছে, এখন হচ্ছে দেখেন যে 36 ইয়ার্স একটা পেশেন্ট আসছে আমাদের কাছে, 14 সপ্তাহ হচ্ছে প্রেগনেন্সি নিয়ে। আমি তাকে কিভাবে স্ক্রিনিং করব? তাহলে 14 সপ্তাহ স্ক্রিনিং যদি হয়, তাহলে হচ্ছে এখানেও কিন্তু একই জিনিস, যে আপনি প্রথমে হচ্ছে হিস্ট্রি নেবেন। আমি যে হিস্ট্রি গুলা নিলাম, যে হচ্ছে তার আগে থেকে কোনো কিছু ছিল কিনা, হ্যাঁ, যেটা আগের কোশ্চেনে বললাম, সেগুলো আপনারা হচ্ছে হিস্ট্রির মধ্যে নিতে পারেন। আর এখানে হচ্ছে স্ক্রিনিং বলতে মেইনলি হচ্ছে ইনভেস্টিগেশন গুলো আসবে। যেহেতু 14 সপ্তাহ, আমরা হচ্ছে এখানে কি করব, কিছু নন ইনভেসিভ, এখানে কিন্তু আমাদের আরো কিছু টেস্ট বাড়বে, কারণ কিন্তু পেশেন্ট অলরেডি সেকেন্ড ট্রাইমেস্টারে চলে গেছে। তাহলে এখানে নন ইনভেসিভের মধ্যে ট্রিপল টেস্ট করব, বিটা ইসিজি, তারপরে হচ্ছে আলফা বিটোপ্রোটিন, আর হচ্ছে ইস্ট্রায়ল, হ্যাঁ, আনকনজুগেটেড ইস্ট্রায়ল লেভেল। তো এই তিনটা হচ্ছে এর মধ্যে দুটাই বাড়বে, শুধু ইস্ট্রায়ল লেভেলটা কমবে। যদি কমে তো আমরা ডাউন ডিটেক্ট করব। আর যদি হচ্ছে নিউরাল টিপ ডিফেক্ট হয়, তো এখানেও সেম প্যারামিটারই হবে এবং সেম জিনিস আমরা করব। আর কিছু ইনভেসিভ জিনিস করবো এখানে, যেহেতু 14 সপ্তাহ
আমরা হচ্ছে অ্যামিনোসিনথেসিসটা এখানে করব। আর যদি কোয়াড টেস্ট বলে, এই তিনটা টেস্ট এবং সাথে হচ্ছে আমরা ইনহিবিনটা যোগ করব এবং ইনহিবিন লেভেলটা হচ্ছে বাড়বে। এখানেও আমরা হচ্ছে ডাউন সিনড্রোমটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। আর এখানে আরেকটা যেটা করা হয় যে জেনেটিক আল্ট্রাসোনোগ্রাম। হ্যাঁ, যেহেতু 14 সপ্তাহে আসছে, আমরা কিন্তু জেনেটিক আল্ট্রাসোনোগ্রাম আমরা 11 থেকে 13 সপ্তাহে ম্যাডামরা বলে, অথবা 14 সপ্তাহে আমরা করতে পারি। এখানে লোকাল ট্রান্সলুসেন্সি এবং হচ্ছে নেজাল বোনটা আমরা দেখবো যে অ্যাবসেন্ট অথবা প্রেজেন্ট কিনা, এবং সেলফি ফিটাল ডিএনএটা আমরা হচ্ছে করবো। তাহলে এভাবে করে আমরা হচ্ছে কি করব, স্ক্রিনিং করব 14 সপ্তাহে। তাহলে এখানে আপনাদের কয়টা জিনিস এক্সট্রা আসলো, ট্রিপল টেস্ট, কোয়াড টেস্ট। ঠিক আছে, ট্রিপল টেস্টের মধ্যে এখানে ইস্ট্রোজেন লেভেলটা আমাদের এক্সট্রা আসছে, আর কোয়াড টেস্টের মধ্যে আমার কি আসছে, ইনহিবিটটা আমাদের এক্সট্রা আসছে। সাথে আমরা হচ্ছে জেনেটিক আল্ট্রাসোনোগ্রাম এবং হচ্ছে সেলফি ফিটাল ডিএনএটা আগেই ছিল। এটা আমরা হচ্ছে 10 সপ্তাহের পর থেকে ওয়ান অফ সেটা আমরা হচ্ছে করতে পারি। ঠিক আছে। আর এরপরে কোশ্চেন আমাদেরকে ডাব্লিউএসসি অ্যান্ড এএনসি শিডিউল, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদেরকে লাগবে। তো এটা হচ্ছে আমরা কয়টা ভিজিট করি, 8টা ভিজিট, তাই না? 8টা ভিজিট হচ্ছে 12 সপ্তাহে একটা। মনে রাখবেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে একটা 12 সপ্তাহ, তারপরে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে 2টা 20 সপ্তাহ আর 26 সপ্তাহ, আর বাকিগুলা 5টা হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে। একটা হচ্ছে 30, 34, 36, 38, 40। ঠিক আছে, এটা। আর আইডিয়াল কেউ যদি হচ্ছে এভাবে না আসে, তাহলে তাকে বলে দিবেন যে 28 সপ্তাহের মধ্যে আপনি হচ্ছে প্রতি মাসে আসবেন। আমরা যেটা প্রাইভেট প্র্যাকটিসে করে থাকি, 36 উইকস এর মধ্যে 2 সপ্তাহ পর পর আসবেন এবং এরপরে 1 সপ্তাহ পর পর আসবেন। এভাবে হচ্ছে আমরা ইয়ে করি, মানে ডাব্লিউএসও শিডিউল। তাহলে এই ছিল আমাদের হচ্ছে এসএ কিউ আজকে। হ্যাঁ, ও আচ্ছা, অসপিও তো আছে 2টা। আচ্ছা দেখেন, অসপিতে হচ্ছে এখানে 2টা ছবি দেখে কি মনে হচ্ছে, ডিসক্রাইব দ্য আল্ট্রাসোনোগ্রাম পিকচার শোয়িং 2 ফিটাস ইন ইউটেরাস এবং 1 প্লাসেন্টা। একটা প্লাসেন্টা উইথ পলি এবং ওয়ালি। দেখেন, একটার মধ্যে পলি, একটার মধ্যে হচ্ছে অলিগোহাইড্রামিউস। তাহলে ডায়াগনোসিস কি হবে, আমরা এরকম পেলে কিন্তু কি বলি, টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। হ্যাঁ, আর এখানে কি হয়, কজ অফ দিস কন্ডিশন, এটার কারণ কি, এটা হচ্ছে হেমোডাইনামিক ইমব্যালেন্স ডিউ টু ডিপ আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। মানে আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিসের মধ্যে হেমোডাইনামিক ইমব্যালেন্স হয়। ঠিক আছে। আর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে একটা পেশেন্টের সব বেশি পাবেন, আর একটা পেশেন্টের সবকিছু আমরা হচ্ছে কম। এটা হচ্ছে ডিসকর্ডেন্ট ফর হিমোগ্লোবিন। এই যে দেখেন যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি করেন, 2টা বাচ্চার মধ্যে 5 কম বেশি থাকবে। তারপরে হচ্ছে যদি বার্থ ওয়েট নেন, 20% দুজনের মধ্যে ডিফারেন্স থাকবে, এবং একটার মধ্যে পলিহাইড্রামিউস, একটার মধ্যে অলিগোহাইড্রামিউস থাকবে, একটা প্লাসেন্টা থাকবে কিন্তু সেম সেক্স থাকবে। আর এটার যদি টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম থাকে, তাহলে আমাদের ডেলিভারি টাইম হবে 34 উইকস। আমরা হচ্ছে এই পেশেন্ট গুলাকে টার্মিনেশন করে ফেলবো। এটা ছিল। কারণ আপু, এটা কি মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক? এটা হচ্ছে একটা প্লাসেন্টা। হ্যাঁ, মনে করি আমি ডায়ামনিউটিক এদেরই বেশি হয় আপু। টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম মনে করি ডায়ামনিউটিকেই বেশি হবে, মনোজাইগোটিক টুইনদের বেশি হবে। ঠিক আছে, মনে করি ডায়ামনিউটিক থাকবে। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের a 30 years old para 2 women present with gynecological clinic saying that she had premenstrual syndrome. এখন কমনেস্ট রিপোর্টেড সাইকোলজিক্যাল সিনড্রোম আমরা কি জানি, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে আমরা জানি না ভেসোমোটর সিনড্রোম, এর মধ্যে হচ্ছে ইরিটেবিলিটিটাই বেশি হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন টু মোস্ট কমন ফিজিক্যাল সিমটম কি হয়, অ্যাবডোমিনাল ব্লটিং, ব্রেস্ট টেন্ডারনেস, এগুলো হয়। তারপরে হচ্ছে ডায়াগনোসিস প্রিমেনস্ট্রুয়াল সিমটম, ডায়রি, এটা বলবো। আর হচ্ছে অনসেট অফ হট রিলিফস, কখন রিলিফ হবে, আপনি যদি হচ্ছে ইয়ে করেন মেনস্ট্রুয়েশনটা থেকে স্টার্ট করাইতে পারেন, তখন সিমটমটা রিলিফ হবে, অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি দেন তাহলে হচ্ছে রিলিফ হবে। আর ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে তো আমরা লাইফস্টাইল মডিফিকেশন, সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ, এগুলো তো আমরা হচ্ছে করবোই। সাথে তার যে সিমটোমেটিক যে ট্রিটমেন্ট গুলো সেগুলো আমরা দিব, এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা হচ্ছে দিতে পারি। ঠিক আছে আপু, তাহলে এগুলো হচ্ছে আমাদের অসপিও সুন্দর করে করতে হবে, কারণ আপনার যেহেতু অসপিও এখন অনেক কঠিন হয়, কারণ গতবারের রেজাল্ট কিন্তু খুব খারাপ ছিল, এজন্য একটু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু এত ধৈর্য ধরে অনেকক্ষণ ক্লাস করার জন্য। থ্যাংক ইউ জি আপু, মানে এই কোশ্চেনে এগুলার বাইরে রিভিউ এক্সামের বাইরে একটা কোশ্চেন করতাম আর কি।
হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন আপনি। আপু ওই যে প্রেগনেন্সিতে যে ইউটিআই হয়, রিকারেন্ট ইউটিআই হলো অথবা হচ্ছে আপনার অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস এগুলো হুম। হইলে ওগুলাতে তো আপনার এই বইতে লেখা আছে যে ট্রিটমেন্টে আপনার নাইট্রোফিউরেন্টাইন দেওয়া যাবে। আবার নাইট্রোফিউরেন্টাইন নাকি হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে দেওয়া যায় না। হুম। এটাই আইডিয়াল আপু। নাইট্রোফিউরেন্টাইন আপনি কখনোই থার্ড ট্রাইমেস্টারে দিবেন না, কারণ হচ্ছে তখন কি হবে, ডাক্তার্স আমাদের যে হচ্ছে ইয়েটা আছে না, ওই যে প্রিম্যাচুর ক্লোজার অফ দ্য ডাক্টার্স আর্টেরিওস আছে, এটা হচ্ছে প্রিম্যাচুর ক্লোজার হয়ে যায়। তো যার জন্য আমরা কখনোই থার্ড ট্রাইমেস্টারে নাইট্রোফিউরেন্টাইন দিব না। আমরা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টারে দিব, এবং থার্ড ট্রাইমেস্টারে আমরা যেটা দিব হচ্ছে সেফারোস্পোরিনটা দিব। আপু আবার বইতে আবার লেখা আছে যে আপনি ডেলিভারি পর্যন্ত আপনি এটা বেড টাইমে হ্যাঁ। দিতে দেওয়া যাবে। লেখা হ্যাঁ, আছে আপু এটা বইতে। হচ্ছে দত্তের রেফারেন্স হবে না। হ্যাঁ, দত্তের রেফারেন্স হবে না, এটা আপনারা এভাবে লিখবেন, কারণ এটা লিখলে তো আপনার কোনো ম্যাডাম কাটতে পারবেন। এটা হচ্ছে গ্রিন টপ গাইডলাইন, ঠিক আছে? এটা আর ওগুলো তো দত্তের কথাবার্তা, তো রেফারেন্স দিতে পারবেন না। হয়তো রিটেন আপনি পার পেয়ে যাবেন, কিন্তু ভাইভাতে তো আপনি পার পাবেন না, বা হচ্ছে কোথাও যদি কোনো ভবিষ্যতে যখন হচ্ছে বলবেন তখন তো পার পাবেন না। রিটেনে কোন কিছু বলবেন। অ্যান্টিবায়োটিকটা বলবো? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তাহলে কোনটা বলবো আপু? আপনি যে থার্ড ট্রাইমেস্টারে সেফালোস্পোরিন দিবেন, আর সেকেন্ড ট্রাইমেস্টারে ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে আপনি নাইট্রোফিউরেন্টাইন দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে আপু, তাহলে কোশ্চেন না থাকলে আমরা স্টপ করে দিই, আর দেখা হবে নেক্সট ক্লাসে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর পরীক্ষাগুলোর মধ্যে দেখে ফেলেন, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই নক করবেন। ঠিক আছে আপু, ওকে, আল্লাহ হাফিজ।